হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ চ্যাপ্টার 7-এর সেকেন্ড লেকচারে। আশা করতেছি তোমরা প্রথম লেকচারে সবাই করে আসছো এবং সবাই তোমরা এনজয় করছো। তাহলে আজকে আমাদের কিন্তু স্টার্ট হবে লেকচার 2। আজকে আমরা নতুন অনেক জিনিস শিখবো, কিন্তু আজকে আমাদের মূলত যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে তোমার এই যে আমাদের এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাকে লিখে দেওয়া এবং সব সূত্রগুলোর প্রমাণটা তোমাকে হচ্ছে করাই দেওয়া। কেমন? এটা হচ্ছে আজকে আমাদের কাছে মেন উদ্দেশ্য। আর সময় থাকলে আমরা দু একটা ম্যাথ হয়তো করবো। তাহলে চলো প্রথমে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য, এবং হচ্ছে আমাদের আসলে বিভিন্ন এডমিশন টেস্ট এখান থেকে এমসিকিউ আসে। তো এই জিনিসটা একটা আমাদের জানাটা অনেক জরুরি। সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের চিত্র, ডোমেন এবং রেঞ্জ। তো ত্রিকোণমিতিক ফাংশনের চিত্র জিনিসটা বুঝলাম ভাই, বাট ডোমেন রেঞ্জ এই কথাটার অর্থ তো বুঝলাম না। এটা তো এই চ্যাপ্টারের পড়া না, এটা তো ফাংশন চ্যাপ্টারের পড়া, যেটা চ্যাপ্টার 8। তারপরে এটা এখানে লাগবে। এই জন্য আমি একটা কাজ করি, আগে তোমাকে চলো আমি আগে ডোমেন রেঞ্জটা পড়াই দিই, তারপর আমি বাদ বাকিটা দেখতেছি। একটু দেখি সাউন্ড সব শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, ভিডিও স্টার্ট রেকর্ডিং ওকে চলতেছে। একটা কাজ করি, তাহলে আমরা আগে ডোমেন রেঞ্জটা একটু ব্যাখ্যা করি। ডোমেন রেঞ্জ বোঝানোর পরে আমি তাহলে এই জিনিসটা এখানে আসতেছি। কেমন? ডোমেন রেঞ্জটা চলো একটু আমি ব্যাখ্যা করে দিই আগে। ওকে, তাহলে এখানে আসলে আমরা হেডলাইন দিব, সেটা হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করবো আমরা। তাহলে এখানে আমরা আলোচনা করবো কি নিয়ে? আমাদের ফার্স্ট অফ অল আমরা চলো আগে ডোমেনটা নিয়ে আলোচনা করি। ডোমেন বলতে আমরা কি বুঝি, ডোমেন বলতে আমরা কি বুঝি, এরপর হচ্ছে আমি রেঞ্জটা তোমাকে দেখাই দিব। ঠিক আছে? ডোমেন বলতে কি বুঝি চলো দেখে আসো। ধরো আমার কাছে একটা y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন আছে। y ইকুয়াল টু কি আছে? একটা এফ অফ এক্স ফাংশন আছে। এখন এই ফাংশনটা এভাবে লেখা যে 2x প্লাস 3। তাহলে আমার কাছে কি আছে? একটা y ইকুয়াল টু একটা এফ অফ এক্স ফাংশন আছে। তাহলে এই এফ অফ এক্স ফাংশনটা আবার কত লেখা? 2x প্লাস 3 লেখা। তোমাকে এই ডোমেন রেঞ্জ বোঝার জন্য আপাতত ফাংশন কীভাবে হয় না হয়, ফাংশন কীভাবে চিনতে হয়, এগুলো এখন এত কিছু চেনার দরকার নাই। এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো যখন আমরা ফাংশন চ্যাপ্টারটা পড়বো, একদম জিরো থেকে স্টার্ট করবো। বাট এই চ্যাপ্টার আগে ডোমেন বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে। ধরো আমার কাছে একটা ফাংশন আছে যেটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন। ধরা যাক এফ অফ এক্সটা কত? 2x প্লাস 3। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস দেখো তো, তুমি এক্সের যেই মানই বসাও, এক্সের ভ্যালু যাই বসাও, তুমি কিন্তু একটা ওয়াইয়ের একটা ভ্যালু পাবা। সেটা একটা ফাইনাইট ভ্যালু পাবা। তুমি এক্সের মান যাই বসাও, ধরো আমি যদি কি বসাই, এক্সের মানটা যদি আমি এখানে 1 বসাই, দেখা যাবে ওয়াইয়ের মান আমি পাচ্ছি কত? এক্সের মান 1 বসাতো, তাহলে 2 ইন্টু 1 প্লাস 3 মানে কত হবে? 5 হবে। যদি আমি এক্সের মানটা এখানে 2 বসাই, তাহলে এখানে ওয়াইয়ের মানটা কত হবে? ওয়াইয়ের মানটা হবে 2 ইন্টু 2 মানে 4, 4 প্লাস 3 মানে তোমার এখানে 7 হবে। তুমি যদি এক্সের মান 0 বসাও, তাও তুমি একটা ওয়াইয়ের মান পাবা। তাহলে 0 বসালে কত আসবে? দেখো তো, 2 ইন্টু 0 মানে তো 0, 0 প্লাস 3 মানে 3 আসবে। তাহলে এক্সের সবগুলা ভ্যালুর জন্য ওয়াইয়ের তুমি ভ্যালু পাচ্ছ। তার মানে আমি বলতে পারি এক্সের সব ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু পাওয়া যাচ্ছে, বা আমার যে ফাংশনটা সেটা সংজ্ঞায়িত, মানে সেটার একটা পার্টিকুলার ভ্যালু আছে। কোনো একটা কিছুর পার্টিকুলার ভ্যালু থাকাটাকে সেটাকে আমরা বলে থাকি সংজ্ঞায়িত। তাহলে এখানে আমি কি বলতে পারি? এই ফাংশনটার ক্ষেত্রে আমরা এই ফাংশনটার বেলায় বলতে পারি যে এক্সের সকল মানের জন্য ওয়াই ইকুয়াল টু, আমরা বলতে পারি এক্সের সকল বাস্তব মানের জন্য ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত। সরি ভাই, আমাকে আজকে হয়তো একটু বিধ্বস্ত লাগতেছে, কারণ হইতেছে রাত্রেবেলা হচ্ছে ইউরো খেলা দেখছি, সকালে হইতেছে আবার তোমার কোপা আমেরিকা দেখছি, এই জন্য রাতে ঘুমাই নেই। তো এই জন্য অলরেডি এখন দুপুর বাজে, ক্লাস শেষ করার পরে তারপর ঘুমাবো। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, দেখো তাহলে খেয়াল করে দেখো এইটার ক্ষেত্রে, এই ফাংশনটার ক্ষেত্রে, যে কোনটার ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু যদি কি হয়, এফ অফ এক্স ইকুয়াল যদি 2x প্লাস 3 হয়, এই ক্ষেত্রে তুমি এক্সের ভাই যেই মানই বসাও, পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু, দশমিক, ভগ্নাংশ যাই বসাও, ওয়াইয়ের কোনো না কোনো একটা বাস্তব ভ্যালু তুমি পাবা। তার মানে এক্সের সকল মান বাস্তব মানের জন্য ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত। তাহলে এই ক্ষেত্রে ডোমেন ইকুয়াল টু কী হবে জানো? ডোমেন ইকুয়াল টু হবে সেট অফ রিয়াল নাম্বার। ডোমেন ইকুয়াল টু কী হবে? সেট অফ রিয়াল নাম্বার। চলো আমি তোমাকে একটু বুঝাই আসো যে ভাই এটা তো একটা জিনিস, অজানা জিনিস বললেন, এটা তো আমি চিনি না, এটা আমাকে চিনান। চলো আমি ডোমেন, এখানে যে সেট অফ রিয়াল নাম্বার এটা তোমাকে বোঝানোর চেষ্টা করি। এখানে যে ডোমেন ইকুয়াল টু সেট অফ রিয়াল নাম্বার এটা বোঝানোর চেষ্টা করি। আগে তোমাকে দেখাই আসো যে আমাদের কাছে বাস্তব সংখ্যার সেট, আগে আলোচনা করি বাস্তব সংখ্যা কারা।
বাস্তব সংখ্যা কারা সেটা চলো আগে আলোচনা করা যাক। বাস্তব সংখ্যা কারা? যে কোনো যে ভ্যালুগুলোকে আমরা চিনি, যে কোনো ভ্যালু বাস্তব সংখ্যা। অর্থাৎ -ইনফিনিটি থেকে শুরু করে তোমার ধরো -2, তারপর ধরো -1.75, সেটা দশমিক হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কেমন? এভাবে করে করে ধরো 0, তারপর হচ্ছে 1, মানে এইভাবে করে করে সকল ভ্যালু ধরো সেটা হইতে পারে 2.79, হইতে পারে এরপরে 2.799, মানে সকল ভ্যালু একদম +ইনফিনিটি পর্যন্ত, মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলোকে আমরা কি বলে থাকি? বাস্তব সংখ্যা বলে থাকি। সবগুলোকে আমরা কি বলে থাকি? বাস্তব সংখ্যা বলে থাকি। ঠিক আছে? তার মানে এই বাস্তব সংখ্যার যে সেট আছে, দেখো বাস্তব সংখ্যার যে সেটটা থাকে, তাহলে এই সকল নাম্বারকে আমরা বাস্তব সংখ্যা বলি। এগুলো আমরা 9 10-এ পড়ে আসছি। আর বাস্তব সংখ্যার যে সেট আছে সেটাকে আমরা এভাবে প্রকাশ করি, একটা এরকম দাগ দিব, পরে একটা এরকম দাগ দিয়ে আর লিখে দিব। তাহলে কীভাবে লেখে দেখো তো এটাকে? একটা প্রথমে এরকম দাগ দে, পরেটাকে এভাবে লিখে এভাবে একটা আর দিয়ে দেয়। কেমন? এভাবে করে কি দিয়ে দেয়? একটা আর দিয়ে দেয়। কেউ কেউ আবার এটাকে এভাবে প্রকাশ করে দেখো কীভাবে জানো? এখানে দে, এখানে দে, এখান থেকে একটা আর লিখে দেয়, এভাবেও লেখে। বুঝতে পারছো? এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি সেট অফ রিয়াল নাম্বার। এটাকে ইংলিশ আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি সেট অফ রিয়াল নাম্বার। তার মানে বাস্তব সংখ্যার সেট। তার মানে এখন আমাকে যদি কেউ বলে যে আমি তাহলে এখানে সেট অফ রিয়াল নাম্বার বলতে কি বুঝবো? সেট অফ রিয়াল নাম্বার বলতে বোঝায় হচ্ছে এরকম, এই যে সবগুলো সংখ্যা দেখতেছো, এই যে সবগুলো সংখ্যা দেখতেছো, মানে দুনিয়াতে যত সংখ্যা এক্সিস্ট করে, দুনিয়াতে যত সংখ্যা এক্সিস্ট করে সবগুলোই হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যার সেট হচ্ছে তোমার এইটা। তার মানে এটাকে আমরা সংখ্যা এভাবেও লিখতে পারি যে বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি? -ইনফিনিটি থেকে স্টার্ট করে, -ইনফিনিটি থেকে স্টার্ট করে +ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যা, এটাকে এভাবে লেখা হয়। তাহলে বাস্তব সংখ্যা বলতে বুঝি কি? -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সকল সংখ্যাকে আমরা কি বলে থাকি বলতো? আমরা বলে থাকি বাস্তব সংখ্যা সেট বলে থাকি। তো এখানে তাহলে ডোমেনের ডেফিনেশনটা কি? ডোমেনের ডেফিনেশনটা হচ্ছে এক্সের যে সকল মানের জন্য y = f(x) ফাংশনটি সংজ্ঞায়িত। এক্সের যে সকল মানের জন্য y = f(x) ফাংশনটি সংজ্ঞায়িত, এক্সের সে সকল মানের সেটকে ডোমেন বলা হয়। তাহলে আমি যদি ডোমেনের ডেফিনেশনটা লিখে দিই, পরে আমি আরও একটু উদাহরণ দেখাবো, তাহলে আরও ক্লিয়ার হবে। তাহলে ডোমেনের ডেফিনেশন কি হবে? এক্সের যে সকল বাস্তব মানের জন্য y = f(x) ফাংশনটি সংজ্ঞায়িত এক্সের সে সকল মানের সেটকে, এক্সের সে সকল মানের সেটকে কি বলা হয়? ডোমেন বা ডোমেন সেট বলা হয়। ডোমেন বা ডোমেন সেট, ডোমেন বলে, শুধু ডোমেন বললেই হবে। তাহলে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এক্সের যে সকল ভ্যালুর জন্য y = f(x) ফাংশনটা সংজ্ঞায়িত হবে, তাহলে সেটাই হবে এটা, ওই ফাংশনটার ডোমেন। যেমন এখানে y = f(x) = 2x + 3, তুমি এক্সের যে কোনো ভ্যালু বসাও, সেট অফ রিয়াল নাম্বারের অন্তর্গত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু বসাও, y এর তুমি কোনো না কোনো একটা ভ্যালু পাবা। বুঝতে পারছো? এই জন্য ডোমেন হবে এখানে সেট অফ রিয়াল নাম্বার। বুঝা গেছে? চলো এটা আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরও বেশি ব্যাপারটা ক্লিয়ার হবে। আরেকটা হচ্ছে এরকম, দেখো যে ধরো আমার কাছে এরকম আছে, যে এখানে আমার কাছে ধরো এরকম লেখা আছে যে y = ধরো এরকম লেখা আছে, ধরো এখানে লেখা y = f(x) ধরো, তারপর ধরো এখানে লেখা আছে হচ্ছে আমার কাছে এরকম, এখানে আমার কাছে এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, কেমন? তারপর ধরো যাক এই জায়গাতে আমার কাছে আছে ধরো এখানে x - 2 আছে, ধরো কথার কথা। তাহলে আমার কাছে ফাংশনটা এভাবে দেওয়া আছে, আগে কীরকম ছিল? আগে ছিল 2x + 3 এভাবে, কিন্তু কথার কথা এখন দেখো দেওয়া আছে এখানে y = ধরো f(x) = 5/x - 2 এভাবে দেওয়া আছে। একটা জিনিস দেখো তো, এখানে x = যদি 2 বসাও, তাহলে y এর কোনো বাস্তবসম্মত তুমি ভ্যালু পাচ্ছ? y এর কোনো বাস্তবসম্মত কি ভ্যালু পাবে? পাবে না। তাহলে x এর ভ্যালু 2 হইতে পারবে না।
তাহলে এক্সের ভ্যালু 2 বাদে বাকি সবগুলো বসাইলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্সটা সংজ্ঞায়িত। তাহলে এই সেটের ডোমেন কি হবে? এই সেটের ডোমেন হবে তোমার সেট অফ রিয়াল নাম্বার -2। কারণ কেন? এই যে দেখো, সেট অফ রিয়াল নাম্বার থেকে 2 জিনিসটাকে বাদ দিব। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝা হচ্ছে এরকম, দেখো সেট অফ রিয়াল নাম্বার মানে কি, -∞ থেকে স্টার্ট করে এখানে ধরো তোমার -1 থাকবে, ধরো 0, এখানে অনেকগুলো ভ্যালু থাকবে, বুঝছো? তারপর ধরো 0 থাকবে, তারপর ধরো 1 থাকবে, বাট 2 থাকবে না। 2 এর পরিবর্তে 3 চলে আসবে, ধরো এভাবে যাবে। মানে সেট অফ রিয়াল নাম্বার থেকে 2 উপাদানটাকে বাদ দেওয়া মানে কি, এই যে রিয়াল নাম্বারের সেটটাকে তুমি 2 কে সরাই ফেলছো, 2.1 থাকবে, 2.11 থাকবে বা 1.99 থাকবে, বাট এক্স্যাক্টলি 2 থাকবে না। এই যে এই লাইনটা লেখার অর্থ হচ্ছে যে সেট অফ রিয়াল নাম্বার -2, এটা লেখার অর্থ হচ্ছে এই তোমার বাস্তব সংখ্যার সেট থেকে 2কে ছাড়া বিবেচনা করলে যে সেটটা পাই সেটা। কেমন? তাহলে সেট অফ রিয়াল নাম্বার -2 এটার অর্থ কি, বাস্তব সংখ্যার সেট হতে 2 উপাদানটিকে মানে 2 উপাদানটিকে বাদ দিয়ে যে সেট পাওয়া যায় সেটা। কেমন? আচ্ছা, তাহলে এটা বলতে কোন সেটকে আমরা বুঝি? এটা বলতে আমরা বুঝবো তোমার এখানে বাস্তব সংখ্যার সেট হতে 2 উপাদানটিকে বাদ দিয়ে প্রাপ্ত সেট। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কি বলতো ডোমেন। ডোমেনের আরও অনেকগুলো উদাহরণ নিতে পারে, বাট আমাদের এত কিছু দরকার নেই। আমরা জাস্ট মানে কিছু কমন মানে জিনিসপত্র এখানে দেখতেছি। তাহলে ডোমেন বলতে আমরা কি বুঝবো? ডোমেন বলতে আমরা বুঝবো যে এমন সংখ্যার মানে এক্সের এমন সংখ্যার সেট যেখানে এক্সের ওই ভ্যালুগুলো বসাইলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্সের তুমি একটা ফাইনাইট ভ্যালু পাবা, একটা সংজ্ঞায়িত ভ্যালু পাবা, একটা কী পাবা, সংজ্ঞায়িত মান পাবা, মানে একটা নির্দিষ্ট বাস্তব মান আসবে। ঠিক আছে, এবার আসি রেঞ্জের বেলায়। রেঞ্জ জিনিসটা কি? এবার আসি একটু করে রেঞ্জের বেলায়। চলো, রেঞ্জ বলতে আমরা কি বুঝি? আমরা বারবার বলতেছি ডোমেন এতটুকু জাস্ট এই চ্যাপ্টারে শিখলেই হবে। ডোমেন নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব আমরা, আরও অনেকগুলো উদাহরণ দেখবো, অনেক টাইপের দেখবো আমরা ফাংশন চ্যাপ্টারে। বাট আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারে যতটুকু দরকার ডোমেন রেঞ্জ আমি ঠিক ততটুকুই তোমাকে পড়াই দিচ্ছি। কেমন? আচ্ছা, রেঞ্জ বলতে আমরা কি বুঝি? আমি তোমাকে চলো দেখাই আসো। দেখো, ধরো আমি এখানে তোমাকে বললাম আমার একটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন আছে। তারপর ধরো এখানে লেখা আছে হচ্ছে এরকম যে ধরো আমার এখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ধরো 5 আছে। কি আছে এখানে? এক্স স্কোয়ার প্লাস ধরো কত আছে এখানে? 5 আছে। এক্স স্কোয়ার প্লাস এখানে 5 আছে। তো তোমাকে আমি জিজ্ঞেস করলাম এখানে ডোমেন কত? তখন তুমি উত্তর দিবা যে ভাই এক্সের মান আমি যাই বসাই না কেন ওয়াইয়ের তো কোনো না কোনো একটা ভ্যালু আমি পাবো। পজিটিভ মান বসালেও একটা ওয়াইয়ের ভ্যালু পাবো, নেগেটিভ মান বসালেও ওয়াইয়ের একটা ভ্যালু পাবো। তাহলে এখানে এরকম ভগ্নাংশ আকারে আসলে কিন্তু এরকম একটা বাদ যায় জিনিস, বাট এখানে তো ভগ্নাংশ আকারে নাই। তাহলে ডোমেন হবে সেট অফ রিয়াল নাম্বার, কারণ এক্সের যে কোনো মানের জন্যই এক্সের মান তুমি যাই বসাও ওয়াইয়ের কোনো না কোনো ভ্যালু তুমি পাবা। বাট রেঞ্জ কী হবে? বা রেঞ্জ বলতে আমি কী বুঝি আমরা? দেখো, ডোমেন বলতে বোঝায় এক্সের কোন কোন মানের জন্য ওয়াইয়ের ফাইনাইট ভ্যালু পাওয়া যায়, আর রেঞ্জ বলতে বোঝাবে এক্সের ওই সকল মান বসাইলে ওয়াইয়ের মিনিমাম ভ্যালু কত আর ম্যাক্সিমাম ভ্যালু কত। দেখো তো, রেঞ্জ বলতে কি, ডোমেন বলতে আমরা কি বুঝবো? এক্সের কোন মানগুলো বসালে ফাংশনটা সংজ্ঞায়িত হয়, আর রেঞ্জ বলতে বোঝায় ফাংশনটা সংজ্ঞায়িত হলে সেই ফাংশনের মিনিমাম ভ্যালু কত আর ম্যাক্সিমাম ভ্যালু কত, ওইটা হচ্ছে এটার রেঞ্জ। যে কোনো রেঞ্জ বলতেই তো আমরা কী বুঝি? ম্যাক্সিমাম আর মিনিমাম, এটাকে তো আমরা রেঞ্জ বুঝে থাকি। তাহলে এখানে চলো রেঞ্জটা দেখার চেষ্টা করি কত হবে। একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এইখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এক্সের ভ্যালু তুমি এখানে পজিটিভ বসাও নেগেটিভ বসাও, মানে যে কোনো বাস্তব ভ্যালুই তুমি বসাও, সবসময় এখান থেকে তুমি পজিটিভ ভ্যালু পাবা। সবসময় এখান থেকে তুমি কী পাবা বলো তো? পজিটিভ ভ্যালু পাবা। তাহলে ওয়াইয়ের সর্বনিম্ন মান কত হবে? ওয়াইয়ের সর্বনিম্ন মান পাবো তুমি যদি এক্সের মানটা 0 বসাও। এক্সের মানটা যদি কত বসাও? 0 বসাও। যেমন তোমাকে চলো আমি দেখাই আসো, ভাই কিছুই বুঝতেছি না, আমাকে একটু ম্যাথে করে দেখান একটুগুলো।
এগুলো আমাকে একটু ম্যাথে করে দেখান। চলো আমি ম্যাথে তোমায় করে দেখে আসো। চলো ম্যাথে তোমায় করে দেখে আসো। দেখো ধরো আমি যদি কি করি, এক্সের মান যদি আমি এখানে 1 বসাই, তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমি ওয়াইয়ের মানটা কত পাবো, এই যে 1 এর স্কোয়ার, দেখো কত পাবো এখানে 1 এর স্কোয়ার প্লাস 5, তাহলে এটা 6 হয়ে যাবে। যদি আমি এক্সের মানটা -1 বসাই, তাও দেখো এখানে ওয়াই ইকুয়াল টু কত, এক্সের মানটা -1 বসাচ্ছি, তাও কিন্তু তোমার কাছে এখানে 6ই আসতেছে। বাট এক্সের মানটা তুমি এখানে 0 বসাও, তাহলে দেখবা ওয়াইয়ের মানটা আসতেছে কত, 0 স্কোয়ার প্লাস 5 আসতেছে। এক্সের মানটাকে তুমি এভাবে বাড়িতে থাকো, ধরো এক্সের মানটা তুমি 3 বসাইছো, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে 3 স্কোয়ার প্লাস 5, তার মানে 9 আর 5 যোগ করলে কত, 14। এটাও বাড়তেছে। এক্সের মানটা তুমি এখানে -10 বসাও, ওয়াইয়ের মানটা দেখো কত হয়, -10 স্কোয়ার প্লাস 5, তার মানে 100, আর 100-র সাথে 5 যোগ করলে 105 হবে। তার মানে কি দাঁড়াইছে এখানে, দাঁড়াইছে হচ্ছে ওয়াইয়ের মিনিমাম মান কত, ওয়াইয়ের মিনিমাম মান হচ্ছে 5। তাহলে ওয়াইয়ের মিনিমাম মান কত, ওয়াইয়ের মিনিমাম মান হচ্ছে 5, তার রেঞ্জ হচ্ছে 5 থেকে স্টার্ট, রেঞ্জ হচ্ছে কত থেকে স্টার্ট, 5 থেকে স্টার্ট। আর ওয়াইয়ের ম্যাক্সিমাম মান কত, ওয়াইয়ের ম্যাক্সিমাম মান কত হতে পারে, ওয়াইয়ের ম্যাক্সিমাম মান হবে ইনফিনিটি, ওয়াইয়ের ম্যাক্সিমাম মান কত হবে, ইনফিনিটি হবে। ওয়াইয়ের ম্যাক্সিমাম মান কী হবে, ইনফিনিটি হবে। কেন, কারণ তুমি এক্সের মানটাকে যত বাড়াবা ওয়াইয়ের মানও ঠিক ততই বাড়তে থাকবে। এক্সের মান তুমি 100 করো, ওয়াইয়ের মানটা অনেক বেশি হবে। এক্সের মান তুমি 200 করো, দেখবা ওয়াইয়ের মানও বাড়তেছে। তার মানে এক্সের মান যত তুমি প্লাস পজিটিভ হোক নেগেটিভ হোক যতই তুমি বাড়াও, ওয়াইয়ের মানটাও বাড়তে থাকবে। বাড়তে বাড়তে কতটুকু বাড়বে, সর্বোচ্চ কতটুকু পর্যন্ত যাবে, ইনফিনিটি। বাট ওয়াইয়ের মানটা তুমি 5-এর কম কখনোই পাবা না, এটার মিনিমাম ভ্যালু হচ্ছে 5, তাহলে রেঞ্জ হচ্ছে 5। তার মানে রেঞ্জ বলতে বোঝায় কোত্থেকে কতটুকু তুমি ভ্যালু পাচ্ছ। ডোমেন বলতে বোঝায় এক্সের কোন মানগুলোর জন্য তোমার ফাংশনটা সংজ্ঞায়িত, আর রেঞ্জ বলতে বোঝাবে কোন মান থেকে কোন মান পর্যন্ত তুমি ভ্যালু পাচ্ছ। বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার আসো একটা জিনিস আমি তোমাকে দেখাই, আসো ইন্টারভাল নিয়ে একটা জিনিস আছে, চলো এটা একটু ক্লিয়ার করে দিয়ে আসো। একটা জিনিস চলো তোমাকে দেখাই, এটা একটু ইন্টারভাল নিয়ে একটা ঝামেলা আছে, এটা চলো দেখাই দিয়ে আসো একটু করে। তাহলে আসো আমি এখানে দেখাই দিই ইন্টারভাল বা ব্যবধি, আমি চলো বাংলায় লিখে আসো। ব্যবধি একটা জিনিস আছে, ব্যবধি, যেটা ইংলিশ টার্ম হইতেছে ইন্টারভাল। চলো এটা নিয়ে একটু করে আলোচনা করি। আসো আমরা একটা জিনিস দেখাই দিয়ে আসো। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে এখানে লেখা 2 থেকে এক্সের মানটা বড়, এক্সের মানটা 5 থেকে ছোট, এভাবে থাকতে পারে। বা 2 থেকে এক্সের মানটা গ্রেটার দেন অথবা ইকুয়াল বা 5 থেকে ছোট, অথবা হইতে পারে 2 এর মানটা এক্স থেকে বড় বা লেস দেন অর ইকুয়াল টু 5, এভাবে থাকতে পারে। আবার 2 এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স, এরকম। হ্যাঁ দেখো মোট 4 ধরনের ব্যবধি হইতে পারে। একটা হচ্ছে এরকম, এই চিহ্নটার অর্থ কি, গ্রেটার দেন অথবা ইকুয়াল, এই চিহ্নের অর্থ হচ্ছে লেস দেন অথবা ইকুয়াল, এই চিহ্নের অর্থ হচ্ছে গ্রেটার দেন অথবা ইকুয়াল, এই চিহ্নের অর্থ হচ্ছে লেস দেন অথবা ইকুয়াল। মানে এখানে বলতে এখানে বলতেও কি বোঝাচ্ছে, এক্সের মানটা 2 থেকে ছোট হবে, 2 থেকে বড় হবে, 5 থেকে ছোট হবে। এখানে বলতে বোঝাচ্ছে এক্সের মানটা 5 থেকে ছোট হবে বাট 2 থেকে বড় হবে অথবা 2 এর ইকুয়াল হবে। এটা বলতে বোঝাচ্ছে এক্সের মানটা 2 থেকে বড় হবে কিন্তু 5 থেকে ছোট হবে অথবা 5 এর ইকুয়াল হবে। এটা বলতে বোঝাচ্ছে এক্সের মানটা 2 থেকে বড় হবে, 5 থেকে ছোট হবে, 2 এর ইকুয়াল হইতে পারে, 5 এর ইকুয়ালও হইতে পারে। বুঝতে পারছো? তাহলে এটার মধ্যে একটু পার্থক্য আমরা বুঝতে পারলাম। এটাকে লেখে কীভাবে, লেখে হচ্ছে ধরো এখানে মিনিমাম ভ্যালু কত, এই জায়গায় দেখো মিনিমাম ভ্যালু হচ্ছে 2, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5। এটাকে দেখো ব্যবধি আকারে কেমনে লেখে, মিনিমাম ভ্যালু হচ্ছে কত 2, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5। এখানে কোথাও ইকুয়াল চিহ্ন আছে, কোথাও ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্ন নাই, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা। 2 জায়গাতে কি ইউজ করবা, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা। কি ইউজ করবা, প্রথম বন্ধনী ইউজ করবা। নিয়মটা কি, প্রথম বন্ধনী ইউজ করতে হয় যদি ইকুয়াল না থাকে। তারপর দেখো তো এখানে আছে 2, এখানে আছে 5, তাহলে প্রথমে আগে তুমি এখানে লিখে ফেলো যে 2,5 লিখলা। দেখো তো 5-এর এখানে ইকুয়াল আছে নাই, তাই 5-এর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। কিন্তু আমার এখানে দেখো 2-এর এখানে কিন্তু ইকুয়াল আছে, তাই এখানে থার্ড ব্র্যাকেট দিব। ইকুয়াল থাকলে কি দিব, থার্ড ব্র্যাকেট দিব। মনে থাকবে, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট দিতে হয়, আর ইকুয়াল না থাকলে প্রথম বন্ধনে দিতে হয়। যেমন দেখো এখানে মিনিমাম ভ্যালু 2, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5, বাট দেখো এখানে, তাহলে আমি প্রথমে কি লিখবো, কি আগে 2,5 লিখবো। কিন্তু তোমার হচ্ছে দেখো এখানে 2-এর এখানে ইকুয়াল নাই, তাই ফার্স্ট ব্র্যাকেট দিব। কিন্তু 5-এর এখানে দেখো ইকুয়াল আছে, তাই এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দিব। এটা জাস্ট অন্য কালার দিয়ে দিচ্ছি তোমাকে বোঝানোর জন্য, তুমি কিন্তু কালো কলমই সবসময় ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, যদি আমি 4তে যাই, আসো এখানে মিনিমাম ভ্যালু 2, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5, বাট খেয়াল করে দেখো 2-এর এখানেও ইকুয়াল আছে তাই থার্ড ব্র্যাকেট দিব, 5-এর এখানেও ইকুয়াল আছে তাই থার্ড ব্র্যাকেট দিব। বোঝা গেছে?
আশা করি বোঝা গেছে। এবার এসে এটাকে কেন পড়াইছি চলো দেখাই আসো। দেখো তো আমার রেঞ্জের বেলায় ওয়াইয়ের কিন্তু এক্স্যাক্টলি 5 ভ্যালু আসছে। তার মানে রেঞ্জ বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি ডোমেন বলতে আমরা বুঝি এক্সের মানের সেটকে আমরা ডোমেন বলি। তার মানে এক্সের কোন কোন মানগুলো গ্রহণযোগ্য, যেগুলোর জন্য ফাংশনের একটা সংজ্ঞায়িত মান পাওয়া যাবে, সেটাকে আমরা বলি ডোমেন। আর ওয়াইয়ের যে মানগুলা, অর্থাৎ ওয়াইয়ের যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর মধ্যে যে সেটটা, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি রেঞ্জ বলে থাকি। তাহলে ওয়াইয়ের মানটা কোত্থেকে স্টার্ট হচ্ছে? 5 থেকে স্টার্ট হচ্ছে। 5 থেকে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে ওয়াইয়ের মানটা, 5-এর কিন্তু ইকুয়াল হচ্ছে। তাহলে কি করবো এখানে বলো তো? রেঞ্জ লেখার সময় 5-এর ইকুয়াল, তাহলে থার্ড ব্র্যাকেট দিব। 5-এর ইকুয়াল, রেঞ্জটা কিন্তু 5-এর ইকুয়াল, কারণ ওয়াইয়ের মানটা 5 থেকে স্টার্ট হচ্ছে। কিন্তু ওয়াইয়ের মানটা আমাকে একটু করে বলো তো, কখনো কোনো কিছু ইনফিনিটিকে ধরতে পারে? কেউ কখনো ইনফিনিটির সমান হতে পারে? কেউ কখনো ইনফিনিটির সমান হতে পারে না। তাই প্লাস ইনফিনিটি হোক মাইনাস ইনফিনিটি হোক, সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিবা। সবসময় কী দিবা? ফার্স্ট ব্র্যাকেট দিবা। কারণ আমরা পড়ে আসছি ইকুয়াল না হলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তো আমার কিন্তু কখনোই কোনো কিছুর মান ইনফিনিটির সমান হতে পারে না, তাই ফার্স্ট ব্র্যাকেট দিব। বাট দেখো আমার রেঞ্জের বেলায় ওয়াইয়ের মানটা কিন্তু 5 থেকে স্টার্ট হচ্ছে, তাই 5-এর এখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম। আমি একটু যদি সামারি করি, তাহলে ডোমেন বলতে আমরা বুঝবো যে এক্সের যে সকল মানের জন্য ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটা সংজ্ঞায়িত, সেটা হচ্ছে ডোমেন। আর এক্সের সে সকল মান বসানো হলে ওয়াইয়ের যে মানসমূহ আমরা পাই, সেই মানসমূহের ম্যাক্সিমাম থেকে মিনিমাম অথবা মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত যে সেটটা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি রেঞ্জ। এটাকে আমরা মিনিমাম ভ্যালুটাকে এখানে লিখি, ম্যাক্সিমাম ভ্যালুটাকে এখানে লিখি। ওয়াইয়ের মানটা এখানে দেখো 5-এর ইকুয়াল আসতেছে, তাই 5-এর যেহেতু ইকুয়াল হলে থার্ড ব্র্যাকেট দিতে হয়। আর ওয়াইয়ের মানটা ইনফিনিটি পর্যন্ত যাবে, বাট কোনো কিছু ইনফিনিটির সমান হতে পারে না, তাই এখানে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট বসাইছি। আশা করি বুঝতে পারছো। ভাই আপনি পড়াইতেছিলেন ত্রিকোণমিতি, গেছেন গা হচ্ছে ডোমেন রেঞ্জে, কেন? এখন এটা বুঝতে পারবা। এখন আমরা চলে দেখবো যেটা, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের চিত্র এবং তোমার হচ্ছে ডোমেন এবং রেঞ্জগুলো আমরা দেখার চেষ্টা করবো, যেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ও সেটা আমি তো তোমার সেট করি নি। চলো আমি একটু সেট করে দিই ওই যে টাইমারটা, 1.5 ঘন্টা যেহেতু ক্লাস, অলরেডি 20 মিনিট হয়ে গেছে, তাহলে আমি 1 ঘন্টা 10 মিনিট দিই। ওকে ঠিক আছে, তাহলে চলো আমি দেখাই আছি, একটু পানি খাইনি, এরপর আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাকে, একটা সেকেন্ড জাস্ট। আশা করি ডোমেন নেসটা তোমাদের ক্লিয়ার। আপাতত আমরা ডিটেলসে ফাংশন চ্যাপ্টার করবো। ওকে চলো দেখাই আসো। দেখো ত্রিকোণমিতিক ফাংশনের চিত্রগুলো চলো দেখাই আসো। ফার্স্ট অফ অল আমরা কার চিত্র আঁকবো? আমরা আঁকবো ফার্স্টে আগে ওয়াই ইকুয়াল টু সাইন অফ এক্সের চিত্র আঁকবো। আচ্ছা এখন তুমি যদি প্রশ্ন করো এই চিত্রগুলো কেমনে এরকম আসছে, এটার ব্যাখ্যাটা তুমি পাবা হচ্ছে চ্যাপ্টার 6-এ। আর আমি তোমাকে এখানে প্রবার ব্যাখ্যা এখানে দিয়েও দিব, টেনশন নিও না। চ্যাপ্টার 6 যদি কারো পড়া না থাকে টেনশন নেওয়ার দরকার নেই। চলো দেখা যাক এই গ্রাফটা কীরকম হয়। এই গ্রাফটা হয়ে থাকে, আমি যদি একটা এক্স অক্ষ আঁকি এখানে, আর যদি আমি একটা ওয়াই অক্ষ আঁকি, তাহলে দেখো এটা গ্রাফটা কীরকম হয়ে থাকে। এটা তো 0। আচ্ছা আমাকে বলো তো আমরা কি করতেছি এই জায়গাটাতে? এই জায়গায় আমি ওয়াইকে বসাচ্ছি, এই জায়গায় আমি ওয়াই বসাচ্ছি, এই জায়গায় আমরা এক্স বসাচ্ছি। তাহলে এই যে আমার সাইন এক্সের মান যখন 0, তাহলে সাইন 0 ভ্যালু কত? 0। তাহলে এই গ্রাফটা এরকম হয়ে থাকে। এই গ্রাফটা কীরকম হয়ে থাকে? এদের যে গ্রাফটা আছে এটা এরকম হয়ে থাকে, মানে এটা আজীবন চলবে। আবার এখানে হয়ে থাকে এরকম, বুঝতে পারছি? এটা আজীবন চলবে। তার মানে এটার যে ম্যাক্সিমাম ভ্যালু, এটার যে ম্যাক্সিমাম পিক ভ্যালু, এই যে পিক ভ্যালুটা এটা হয়ে থাকে 1, আর মিনিমাম যে পিক ভ্যালুটা এটা হয়ে থাকে -1। তার মানে খেয়াল করে দেখো এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। যে আমার এটা হয়ে থাকে 0 অ্যাঙ্গেল, এটা হয়ে থাকে পাই, এটা হয়ে থাকে 2 পাই, এটা হয়ে থাকে 3 পাই, এভাবে করে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। যেমন এটা হয়ে থাকে কত? -পাই, এটা হয়ে থাকে কিন্তু কত? -2 পাই, এটা হয়ে থাকে তোমার -3 পাই, এভাবে করে কিন্তু কন্টিনিউয়াস জিনিসটা আগাচ্ছে। তার এটা ডোমেন কত? এটা ডোমেন কত? এটার যদি আমি কি বের করতে চাই, এটা ডোমেন বের করতে চাই, তাহলে এটা ডোমেন কত হবে? এটা ডোমেন হবে সেট অফ রিয়াল নাম্বার। তার ডোমেন কি হবে? তার ডোমেন হবে সেট অফ রিয়াল নাম্বার। কেন ডোমেন সেট অফ রিয়াল নাম্বার? কারণ তুমি এক্সের যেই মানই বসাও, এক্সের মানে 1 কোটিও যদি বসাও, ওয়াই ইকুয়াল টু সাইন এক্সের ওয়াইয়ের একটা ভ্যালু তুমি পাবা। ওয়াই এক্সের মান তুমি যদি 5 কোটিও বসাও তাও তুমি ভ্যালু পাবা, -5 কোটি বসাও তাও তুমি ওয়াই ইকুয়াল টু সাইন এক্সের একটা ভ্যালু পাবা। তার মানে এক্সের সকল বিন্দুতে ওয়াইয়ের কোনো না কোনো মান আছে। তার মানে আমার ডোমেন কত হবে? তাই এক্সের মানে যে সেট, সেটাকে যদি ডোমেন বলি, ডোমেন হবে সেট অফ রিয়াল নাম্বার। তাহলে রেঞ্জ কত হবে বলো তো?
রেঞ্জ কত হবে, রেঞ্জ কত হবে, রেঞ্জ হচ্ছে কি এটার মান ম্যাক্সিমাম এবং মিনিমাম মান কত, দেখো -1 থেকে শুরু করে 1 পর্যন্ত হইতে পারে, তাহলে -1 থেকে শুরু করে 1 পর্যন্ত যে কোনো ভ্যালু আসতে পারে। দেখো রেঞ্জটা কি, রেঞ্জটা কত সমান হবে, -1 থেকে শুরু করে 1 পর্যন্ত যে কোনো ভ্যালু আসতে পারে, এবং 1-এর কিন্তু ইকুয়াল, -1-এরও ইকুয়াল, 1-এরও ইকুয়াল, কারণ তুমি সাইনের ভ্যালু অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালু 1 পাবা আর ওয়াই এর ভ্যালু -1ও পাইতে পারো অ্যাকচুয়ালি, যেমন 90 ডিগ্রি তুমি 1 পাবা, বাট -90 ডিগ্রি তুমি -1 পাবা, তাই যেহেতু ইকুয়াল ভ্যালু পাচ্ছ তাই এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট বসাইছি, বোঝা গেছে? তাহলে সাইন এক্সের চিত্রটা এরকম হয়ে থাকে। আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। আমি প্রথমে আগে তোমাকে সবগুলো ইন্ডিভিজুয়ালি চিত্র এঁকে দেখাবো, পরে আমি একটা ছক করে প্রত্যেকটা ডোমেন রেঞ্জকে আলাদা একটা ছক করে দিব, কেমন, যেটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ডোমেন এবং রেঞ্জটা। তারপর চলো নেক্সটে যাই। আমি কিন্তু এগুলোকে একটু পরে রাখতেছি, আমি আগে গ্রাফগুলো সব এঁকে ফেলি, কেমন? তাহলে আমি এখন তোমাকে দেখানোর চেষ্টা করি, আসো, যে আমাদের y = cos x এটার গ্রাফ কীরকম হয়। সব আস্তে আস্তে ছয়টা ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফই দেখাবো। y = cos x এটার গ্রাফটা কীরকম হয় চলো দেখানোর চেষ্টা করি। y = cos x, দেখো যদি y = cos x রাখতে চাই, একটা ধরো আমি x অক্ষ আঁকলাম, একটা ধরো y অক্ষ আমি এখানে আঁকলাম। দেখো তো x এর মান এটা হচ্ছে আমাদের, এখানে আমি y দিচ্ছি, আর এদিক দিয়ে হচ্ছে আমরা এখানে x দিচ্ছি, তো এটা তো আমার 0, তো x এর মান যখন 0, cos 0 ভ্যালু কিন্তু 1, cos 0 ভ্যালু কত, cos 0 ভ্যালু কিন্তু 1, তাহলে এই গ্রাফটা কিন্তু 1 থেকে স্টার্ট হবে, তাহলে এই গ্রাফটা স্টার্ট হবে 1 থেকে, এই গ্রাফটা কোত্থেকে স্টার্ট হবে, এটা স্টার্ট হবে 1 থেকে, তাহলে এই গ্রাফটা এরকম হবে। দেখো আমি তো ফ্রি হ্যান্ডে আঁকতেছি, তাই অ্যাকুরেট একদম এক্স্যাক্টলি বরাবর সব নাও হইতে পারে, মানে আনুমানিক চিত্র আঁকতেছি এর ক্ষেত্রে আমি। দাঁড়াও, এটা একটু হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে, আর এটা এদিক দিয়ে চলতে থাকতেছে কন্টিনিউয়াস জিনিসটা। তাহলে দেখো একটা জিনিস, এখানে কিন্তু আমাদের এটা তো 0, এটা হচ্ছে কত, পাই, সরি পাই না, এটা π/2, তো তোমার অ্যাকচুয়ালি পাই কোথায় হবে, পাই হবে হচ্ছে এই মাছ বরাবর, এটা হচ্ছে পাই, এই মাছ বরাবর এটা হচ্ছে 2π, এই মাছ বরাবর এটা হচ্ছে 3π, বুঝছো? এভাবে করে আগাবে, তাই না, নাকি? একটা সেকেন্ড তারও, π/2 পাই, না না 2πটা এই জায়গায় হবে, 2π হবে এই জায়গায়, 2π হবে এই জায়গায়, এটা হবে 2π, এটা হবে 3π, এটা হবে 4π, এটা হবে 5π, এরকম করে আগাবে, বুঝছো? এরকম করে আগাবে। আচ্ছা যাই হোক, এটা লক্ষ্য বিষয়, মুখ্য বিষয় না, এটা যেমন পাই হবে, তাহলে এটা হবে -π, cos অফ -180 ডিগ্রি, মানে cos 180 ডিগ্রি হচ্ছে কত হয়ে থাকে, দেখি চেক করে, না cos 360 ডিগ্রি আর কি, cos 360 ডিগ্রি কত হয়ে থাকে 1, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, তাহলে এটা 2π হবে, এটা হবে -π, -2π, এটা হবে -3π, এটা হবে -4π, এভাবে করে আগাবে, বুঝছো? এভাবে করে আগাবে। তার মানে একটা জিনিস দেখো, যে এক্সের তুমি যেই ভ্যালু বসাও, y = cos x এর কোনো না কোনো ভ্যালু তুমি পাচ্ছ, তাহলে এখানে ডোমেন কত হবে বলো তো? তাহলে এই জায়গায় তাহলে আমার কাছে ডোমেন কত হবে, এই জায়গায় আমার কাছে ডোমেন হবে সেট অফ রিয়াল নাম্বার, এই জায়গায় আমার কাছে ডোমেন হবে সেট অফ রিয়াল নাম্বার, বাট রেঞ্জ কত হবে, এই জায়গাটায় রেঞ্জ কত হবে? দেখো তো একটা জিনিস, এই জায়গায় এর ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত ভেরি করতেছে, এখানে দেখো তুমি যদি হিসাব করো, এই যে পিক ভ্যালুটা এটা হয়ে থাকে 1, আর এখানে যে পিক ভ্যালুটা আছে এটা হয়ে থাকে -1, তার মানে এখানে রেঞ্জটা কিন্তু হবে -1 থেকে 1, রেঞ্জটা হবে -1 থেকে 1 পর্যন্ত, এবং এটা কিন্তু থার্ড ব্র্যাকেট হবে, বুঝছো? এটা থার্ড ব্র্যাকেট হবে। আশা করি জিনিসটা এখানে বোঝা গেছে। চলো নেক্সটে চলে দিয়ে আসো, তাহলে আমরা y = tan x এর গ্রাফটা দেখি আসো। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করবো কোনটা বলো তো, y = tan x। তাহলে আসো আমরা দেখার চেষ্টা করি এখানে y = tan x, এটা একটু ভালো করে বুঝতে হবে আমাদের, y = tan x, এটা চিত্রটা কীরকম চলো আমি বোঝার চেষ্টা করি। সূত্রগুলো মুখস্থ রাখলেও হয়, মানে ডোমেন রেঞ্জের জন্য একটা ছক করে দিব, সেটা মুখস্থ রাখলেও হয়, বাট মুখস্থ করানোর আগে আমি একবার চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি প্রপার ব্যাখ্যাটা দেওয়ার তোমার কেমনে এটা আসছে, কারণ মুখস্থ করলে তো সবই মুখস্থ করা যায়, বাট তুমি কয়টা মুখস্থ করবা, তাই না? তো আমি চেষ্টা করতেছি আগে প্রপারলি একটু বোঝানোর, পরে আমি তোমাকে সব ছক করে মুখস্থ করার টেকনিকও সব শিখাই দিব, ঠিক আছে? টেনশন নেওয়ার দরকার নেই কোনো। আচ্ছা দেখো, তো এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ,
আর এটা হচ্ছে আমাদের কাছে এক্স অক্ষ। তো এটা হচ্ছে আমাদের কাছে 0। আমরা এখানে কিছু লাইন টানবো, দেখো আমরা কিছু এখানে লাইন টানবো, তো লাইনগুলো আগে টানে দিই। ধরো এদিকে টানলাম, আমি কিছু আগে লাইন টেনে ফেলি, তারপর তোমাকে বুঝাই দিচ্ছি। দরকার নেই আসলে। ওকে, দেখো তো এখানের মধ্যে কিছু অ্যাঙ্গেলকে তো আমরা আগে বলি। যেমন এই যে অ্যাঙ্গেলটা আছে, এটা হচ্ছে আমার π/2। তারপরে তোমার কাছে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এটা কত হবে? এটা হচ্ছে যে এরপরেটা তো পাই হবে, এরপরেরটা হবে 3π/2। এটা তো আমার 0 অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 0। এই অ্যাঙ্গেলটা যেটা আছে আমাদের, এটা কত? এটা হচ্ছে -π/2। এটা কত? এটা হচ্ছে আমার -π। আর এটা কত? এটা হচ্ছে আমার কাছে এখানে ধরো -3π/2। তাহলে এখানে পাইটা কোথায়? এখানে পাই হচ্ছে এখানে, এখানে পাই আছে এখানে। তুমি জানো এটা গ্রাফটা কীরকম হয়ে থাকে? এটা গ্রাফটা কি কীরকম হয়ে থাকে তুমি জানো? চলো আমি না জানলাম, আমি দেখাই দিচ্ছি। আসলে এটা গ্রাফ হয়ে থাকে এরকম, এই যে এইভাবে করে উঠা স্টার্ট করে জিনিসটা, এভাবে করে উঠা স্টার্ট করে, দেখাচ্ছি দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও একটু সুন্দর করে আঁকি গ্রাফটা, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা কাজ করি, π/2টাকে, সরি -π/2টাকে একটু উপরে দেখাবো, কেমন? হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফ হয়ে থাকে। এটা কি হয়ে থাকে বলো তো? এটা গ্রাফ হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে গ্রাফ হয়ে থাকে। সেমভাবে তুমি চাইলে এই যে এটা তো π/2 বুঝতেই পারতেছো তুমি, এখানে এটাকেও চাইলে এখানে আঁকতে পারো। আমি সব তোমাকে বুঝাই দিচ্ছি, টেনশন নিও না, সব তোমাকে আমি বুঝাই দিচ্ছি। ওকে, হ্যাঁ, মূলত 10x এর গ্রাফটা এরকম হয়ে থাকে। মূলত 10x এর গ্রাফটা কীরকম হয়ে থাকে? এরকম হয়ে থাকে। মানে এখানে হয়টাকে আমি তোমাকে একটু করে বুঝাই বলি। তুমি যদি 10x এর একটু ভ্যালুগুলো অ্যানালাইসিস করো, তুমি যদি 10x এর একটু ভ্যালুগুলো অ্যানালাইসিস করো, তাহলে তুমি দেখবে হচ্ছে এরকম যে x এর মান যখন তুমি 0 বসাবা, তখন y = tan 0 মানটা কত? tan 0 মান কিন্তু 0 হয়ে থাকে। x এর মান 0 বসালে tan 0 মানটা 0। x এর মান তুমি 30 ডিগ্রি বসাও 1/√3 হবে, 60 ডিগ্রি বসাও √3 হবে, 90 ডিগ্রি বসাও ইনফিনিটি ভ্যালু আসবে। মানে ইনফিনিটি তো আসলে ভ্যালু হতে পারে না, একটা অসংজ্ঞায়িত ভ্যালু আসবে, একটা লার্জ ভ্যালু আসবে। বাট কখনোই সেটা 90 ডিগ্রি লাইনকে টাচ করবে না, কখনোই সেটা কী করবে না? 90 ডিগ্রি লাইনকে টাচ করবে না। সেমভাবে তুমি যখন এখানে কী করবো বলো তো? এই যে দেখো, এটা তো আমার এখানে কত? এটা তো আমার -π। এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমার -π, আর এটা যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে -π/2। সেমভাবে তুমি যখন -π/2 এর দিকে যেতে থাকবা, দেখবা যে এই গ্রাফটা কী হবে বলো তো? এখানে এই যে নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে। তারপর দেখো আবার তুমি যদি এই -90 ডিগ্রি থেকে -100, এইটা যদি তুমি কী করো এখানে, একটা সেকেন্ড, হ্যাঁ ঠিকই আছে। ওকে, এই যে তুমি যদি কী করো, -90 ডিগ্রি থেকে যদি তুমি এখানে -180 ডিগ্রির মধ্যে ভ্যালু বসাও, দেখবা গ্রাফটা এরকম আসছে, এরপর এরকম যাবে, ইনফিনিটির দিকে যাবে। আমি একটা জিনিস একটু জাস্ট চেক করে দেখি, একটা জিনিস, যে যদি আমি কী করি এখানে tan of -150 ডিগ্রি বসাই, হ্যাঁ ঠিকই আছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে মূলত গ্রাফটা এরকম হয়ে থাকে যে এখানে এরকম ডট ডট লাইন আঁকার অর্থ কি? এই লাইনগুলোর অর্থ হচ্ছে তোমার এখানে আমাদের 10x কিন্তু কখনোই কী করে না, এই ডট ডট লাইনগুলোকে টাচ করবে না। বুঝতে পারছো? যে এদিক দিয়ে সে পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, আর এদিক দিয়ে সে কিন্তু নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে এটা রেঞ্জ কিন্তু আমাদের জানা হয়ে গেছে। এটা রেঞ্জ কিন্তু ফাইনিট কোনো রেঞ্জ না, ইনফাইনিট রেঞ্জ। এটা রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। যেমন দেখো এখানে একটা পার্টিকুলার ভ্যালুর মধ্যে আপ ডাউন করছে, এখানে একটা পার্টিকুলার ভ্যালুর মধ্যে আপ ডাউন করছে, বাট এটা পার্টিকুলার ভ্যালু না, এটা ভ্যালুটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে আমি এটা রেঞ্জটা আগে লিখে দিই, পরে আমি ডোমেনটা আলোচনা করতেছি। তাহলে এটা রেঞ্জ কত হবে? তাহলে যদি এটা রেঞ্জ লিখতে চাও, এটা রেঞ্জ হবে সেট অফ রিয়াল নাম্বার, বা তুমি চাইলে এখানে -ইনফিনিটি থেকে ইনফিনিটিও লিখতে পারো, বা +ইনফিনিটিও লিখতে পারো। এই যে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাকে সেট অফ রিয়াল নাম্বারও বলা হয়।
মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিকে আমরা কি বলি, সেট অফ রিয়াল নাম্বারও বলি। মানে এখানে যে আমি লিখছি এই যে এটা দেখো, রিয়াল নাম্বারকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত লেখা যায়, ঠিক আছে? প্লাস না দিলেও সমস্যা নেই। ওকে, এবার আমরা ডোমেনটা তো আলোচনা করি। আসো একটা জিনিস চিন্তা করে দেখো তো, একটা জিনিস চিন্তা করে দেখো, সেটা হচ্ছে কি, সেটা হইতেছে আমার এই যে এক্সের ভ্যালুটা পাই ভাগের 2 হইতে পারবে না। এক্সের ভ্যালুটা কত হইতে পারবে না? পাই ভাগের 2 হইতে পারবে না। কারণ যদি তুমি এক্সের জায়গায় π/2 বসাও, মানে tan 90 ডিগ্রি বসাও, দেখো ভ্যালুটা কিন্তু অসংজ্ঞায়িত চলে আসতেছে, কোনো বাস্তবসম্মত ভ্যালু আসতেছে না, কোনো কি আসতেছে না, বাস্তবসম্মত ভ্যালু আসতেছে না। তারপর তুমি যদি এক্সের মানটা যদি কত বসাও, 3π/2 বসাও, তাও দেখবা tan 270 ডিগ্রি বের করে দেখো। যদি আমি তোমাকে এখানে দেখাই tan 90 ডিগ্রি, দেখবা ম্যাথ ইরর আসতেছে, অসংজ্ঞায়িত ভ্যালু। tan 270 ডিগ্রি দেখবা অসংজ্ঞায়িত ভ্যালু আসতেছে, ম্যাথ ইরর। তার মানে তুমি 3π/2ও বসাতে পারবা না। সেমভাবে -π/2 বসাতে পারবা না, সেমভাবে -3π/2ও বসাইতে পারবা না। তাহলে এক্সের কোন কোন ভ্যালুগুলো গ্রহণযোগ্য হচ্ছে না বলো তো একটু করে? এক্সের কোন কোন ভ্যালুগুলো গ্রহণযোগ্য হচ্ছে না? যদি আমি এখানে লিখতে চাই যে এক্সের যে ভ্যালুটা আছে সেটা π/2 হইতে পারবে না, 3π/2 হইতে পারবে না, 5π/2 হইতে পারবে না, 7π/2 হইতে পারবে না, এভাবে চলতেই থাকবে। সেইমভাবে এক্সের যে ভ্যালুটা -π/2 হইতে পারবে না, 3 × π/2 হইতে পারবে না, -5 × π/2 হইতে পারবে না, এভাবে চলতেই থাকবে। একটা জিনিস দেখো তো, তার মানে এক্সের ভ্যালুটা π/2 এর সাথে বিজোড় গুণিতক আকারে হইতে পারবে না। তাহলে এক্সের ভ্যালুটা কত হইতে পারবে না অ্যাকচুয়ালি বলো তো এখানে? এই যে দেখো π/2, 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 তাহলে এক্সের ভ্যালুটা সব কিছু হইতে পারবে, মানে এই রেঞ্জের মধ্যে সব ভ্যালু হইতে পারবে। বাট এই যে π/2 তার সাথে বিজোড় ভ্যালু এটা হইতে পারবে না, এটা হইতে পারবে না, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু হইতে পারবে না, এটা হইতে পারবে না। তার মানে এখানে আমার ডোমেনটা কী হবে জানো? এখানে আমার কাছে তাহলে ডোমেনটা কী হবে জানো? ডোমেন হবে তোমার এখানে সেট অফ রিয়াল নাম্বার, সবগুলো হইতে পারবে। বাট কথা বুঝো, সেট অফ রিয়াল নাম্বার সবগুলো হইতে পারবে, বাট ওই যে π/2 এর সাথে বিজোড় সংখ্যা, তার মানে 2n + 1 π/2, এটা হইতে পারবে না, এটা হইতে পারবে না। তাহলে কথাটা একটু করে বুঝো, এই যে আমার এক্সের ভ্যালুটা কত কত হইতে পারবে না বলো তো? π/2, 3π/2, পরে দেখবা 5π/2, পরে দেখবা 7π/2, বা এখানে দেখবা -π/2, -3π/2, -5π/2। তাহলে বুঝতেছো কি না, সবগুলো π/2 এর সাথে কিন্তু সবগুলো বিজোড় সংখ্যা, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ, সবগুলো বিজোড় সংখ্যা। 1, 3, 5, 7 সবগুলো বিজোড় সংখ্যা। তার মানে এই যে বিজোড় সংখ্যাগুলা, π/2 এর যে বিজোড় সংখ্যাগুলা, সেগুলা ডোমেনের অন্তর্গত না। যেমন তুমি কি করছিলে এখানে বলো তো, তুমি যখন এখানে হিসাব করছিলা এখানে এক্সের ভ্যালুটা 2 হইতে পারবে না, তখন তুমি কি করছিলা? সেট অফ রিয়াল নাম্বার থেকে 2 বাদ দিয়ে দিছিলা। তেমনইভাবে এখানে এক্সের ভ্যালুগুলো তো π/2 এর বিজোড় সংখ্যা হইতে পারবে না। আর বিজোড় সংখ্যাকে আমরা কীভাবে লিখি? আমরা সবাই জানি জোড় সংখ্যা যেটা আছে, জোড় সংখ্যাকে লেখা হয়, গতকালকে শিখাইছি 2n দিয়ে। বাট বিজোড় সংখ্যাকে কীভাবে লেখা হয়? বিজোড় সংখ্যা যেটা আছে সেটাকে লেখা হয় 2n + 1 অথবা 2n - 1 দিয়ে, যেটাতে তুমি কমফোর্টেবল। কেমন? এটাকে বিজোড় সংখ্যাকে এভাবে প্রকাশ করা হয়। তাহলে বিজোড় সংখ্যাটাকে আমি 2n + 1 দিয়ে লিখলাম। দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা? আশা করি তোমরা এই জিনিসটা এখানে এতটুকু বুঝতে পারছো। এখানে n যেটা আছে, এখানে যেটা n আছে সেটা বিলংস টু জেড সেট বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যার সেট। জেড বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যার সেট। যেমন আমি তোমাকে বলি, দেখো এখানে যে তুমি লিখছো বাস্তব সংখ্যা সেটকে আমি সেট অফ রিয়াল নাম্বার বলি, পূর্ণ সংখ্যার সেটটাকে কীভাবে লেখে জানো? আমি এখানে লিখে দিয়ে আসো। একটা সেট আছে যেটাকে আমরা বলি পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট এটাকে এভাবে লেখে। পূর্ণ সংখ্যা সেটকে আমরা এভাবে লিখি যে জেড দিয়ে একটা, দেখো ফার্স্টে কীভাবে দেয়, এখানে একটা জেড দিবে, জেড দেওয়ার পর এখানে একটা দাগ দিয়ে দিবে, শেষ। পূর্ণ সংখ্যা সেটকে কীভাবে লেখা হয়? এখানে একটা জেড দিবে, তারপর এটা দাগ দিয়ে দিবে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট। আর এটা এগুলো কী হয়ে থাকে বলো তো? সকল পূর্ণ সংখ্যা -∞ থেকে স্টার্ট হয়ে ধরো -3, -2, 1, 0, 1, 2,
4 প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। প্লাস ইনফিনিটি পর্যন্ত কী হয় বলো তো? সকল পূর্ণ সংখ্যা। কেমন? তাহলে এটা হচ্ছে যে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট হচ্ছে কোনটা? মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেটাকে আমরা জেড দিয়ে বলি। এই যে এটাকে কেন এখানে এন বিলংস টু, এই বিলংস টু কথাটার অর্থ জানো তোমরা? বিলংস টু কথাটার অর্থ কি তোমরা জানো? বিলংস টু কথাটার অর্থ তোমাকে আমি বুঝাই বলি। দেখো, বিলংস টু কথাটার অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত। এটার অর্থ কি? অন্তর্ভুক্ত। তার মানে এখানে লেখা কি দেখো, এখানে লেখা ডোমেন ইকুয়াল টু সেট অফ রিয়াল নাম্বার মাইনাস 2n + 1 ইন্টু π/2, কারণ এক্সের এই ভ্যালুগুলো হইতে পারবে না। এটা এক্সের যে ভ্যালুগুলো হইতে পারবে না সেটাকে তাহলে রিয়াল নাম্বার থেকে বাদ দিতে হবে, তাহলে আমি আমার ডোমেনটা পাবো। বাট এখানে যে এনটা আছে, এখানে দেখো, এখানে 1, এখানে 3, এখানে 1, এখানে 3, এখানে 5, এখানে 7, এখানে -1, এখানে -3, এখানে -5, তাহলে সবগুলো কি পূর্ণ সংখ্যা না? তাহলে এখানে যে এন এর ভ্যালুটা আছে সেটাকে কী হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে। সেটাকে কী হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে এই জন্য বলা হয়েছে এন বিলংস টু জেড। তার মানে এনটা পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। এনটা কি বলতো? পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। এনটাকে পূর্ণ সংখ্যা হইতে হবে। ক্লিয়ার? জিনিসটা দেখো যে ক্লিয়ার কিনা, জিনিসটা দেখো ক্লিয়ার কিনা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি তোমাকে একটা এক্সাম্পল যদি এখানে দেওয়ার চেষ্টা করি, একটা যদি এক্সাম্পল তোমাকে দিই, ধরো একটা সেট আছে আমার কাছে, ধরো আমার কাছে একটা বর্ণমালা সেট আছে, ধরো আমার কাছে একটা বর্ণমালা সেট আছে। ধরো বর্ণমালার মধ্যে আছে কি? এ আছে, ধরো বি আছে, ধরো সি আছে, ধরো ডি আছে। তাহলে এখানে আমি এই সেটকে ধরো আমি কী নাম দিচ্ছি? ধরো সেটটাকে আমি পি নাম দিলাম। ধরো কথার কথা সেটটাকে আমি কী নাম দিলাম? পি নাম দিলাম। তাহলে আমি বলতে পারি এখানে আমার যে বি লেটারটা সেটা বিলংস টু পি। এটাকে বলা হয় বিলংস টু। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিলংস টু। এটাকে কি বলা হয়? বিলংস টু, মানে অন্তর্ভুক্ত। বিলংস টু, যার বাংলা ওয়ার্ড হচ্ছে অন্তর্ভুক্ত। ক্লিয়ার? যার বাংলা নাম কি? অন্তর্ভুক্ত। তাহলে দেখো, এই যে বি উপাদানটা পি সেটের মধ্যে আসে, তাহলে বি বিলংস টু পি হবে। সেমভাবে দেখো এখানে যে এনগুলা সবগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, তাহলে এই জন্য বলছি কি এন বিলংস টু জেড, মানে এনের সবগুলো ভ্যালু পূর্ণ সংখ্যা হইতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের কিন্তু 10x এরটা চিত্র শেষ। এবার আসো আমরা এখন দেখবো y = cot x। চলো আমরা দেখে আসো এখন y = cot x-টা দেখে আসো। y = cot x, এটা চিত্রটা কীরকম হবে চলো দেখে আসো। y = cot x কীরকম হবে? y = cot x-টা মানে আগের মতোই, কারণ tan আর cot তো জাস্ট উল্টা, আগের মতোই, জাস্ট একটু বুদ্ধি খাটাবো তাহলে হয়ে যাবে, দেখবা। ওকে, আচ্ছা, এটা পর রাখতেছি। এটা তাহলে আমাদের কি অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। আর এটা তাহলে আমাদের কি অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। ঠিক আছে, আমি চলো হলুদ কালার দিয়ে আঁকি এটাকে। ধরো দেখ, আমার প্রথমে আমরা এখানে লাইনগুলো টানবো হচ্ছে এইদিকে, দেখো পায়ের দিকে একটা লাইন টানবো, কেমন? ওকে, ওকে, মোটামুটি হয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখে আসো। তাহলে আমাদের এখানে একটা ভ্যালু আছে, ধরো দেখ এটা 0, এখানে একটা ভ্যালু আছে, ধরো দেখ এটা পাই, কেমন? এখানে একটা ভ্যালু আছে, ধরো দেখ এটা 2π, ধরো এখানে একটা ভ্যালু আছে, দেখো তো 3π। ঠিক আছে, ওকে, দেখো এটা বুঝছি কিনা? হ্যাঁ, পাই, ঠিক আছে, ওকে। দেখো তারপরে এখানে ধরো একটা ভ্যালু আছে, ধরো এটা হচ্ছে আমাদের -π, ধরো এখানে একটা ভ্যালু আছে, এটা -2π, এখানে ধরো একটা ভ্যালু আছে, এটা ধরো -3π। এটা কিন্তু কন্টিনিউয়াস আরও চলতেছে। তাহলে cot x এর গ্রাফটা কীরকম হয় জানো? এটা যদি ধরো π/2 হয়, তাহলে cot x এর গ্রাফটা দেখো কীরকম হয়। cot x এর গ্রাফটা হয় এরকম। এটা হচ্ছে তোমার cot x এর গ্রাফ, বুঝছো? এটা হচ্ছে তোমার কিসের গ্রাফ? cot x এর গ্রাফ। এই যে দেখো, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে তোমার cot x এর গ্রাফ। তাহলে আমি যদি গ্রাফটা যদি রিপিট করি, এখানে, তাহলে দেখবে এই গ্রাফটা এরকম পাচ্ছ।
ওকে, তাহলে কট এক্সের গ্রাফটা দেখবে এরকম হয়ে থাকে, কট এক্সের গ্রাফটা এরকম হয়ে থাকে। কেমন? তাহলে দেখো একটা জিনিস, তাহলে এইবারে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো ইনফিনিটিগুলো আমরা কোথায় পাচ্ছি। এদিকে কিন্তু প্লাস ইনফিনিটি আর এদিক দিয়ে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে ইনফিনিটিগুলো আমরা কোথায় পাচ্ছি? ইনফিনিটিগুলো আমরা পাচ্ছি হচ্ছে, তুমি যদি লক্ষ্য করো দেখো, এই যে 0-তে ইনফিনিটি পাচ্ছি, পাইতে ইনফিনিটি পাচ্ছি, এখানে 2 পাইতে পাচ্ছি, এখানে 3 পাইতে পাচ্ছি, এখানে মাইনাস পায়ে পাচ্ছি, এখানে -2 পায়ে পাচ্ছি, এখানে -3 পায়ে পাচ্ছি। তার মানে পায়ের সাথে যদি যে কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলেই কিন্তু আমার কী হয়ে যাচ্ছে, ওইখানে ভ্যালুগুলো কটের ভ্যালুগুলো অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, কটের ভ্যালুগুলো অসংজ্ঞায়িত হচ্ছে। তাহলে এখানে তুমি জানো ডোমেন কত হবে? এখানে তুমি জানো ডোমেন কত হবে? এখানে তুমি লিখতে চাই ডোমেন, এখানে লিখে আসি একটু, এখানে তাহলে যদি লিখতে চাই ডোমেন, তাহলে ডোমেন ইকুয়াল টু হবে সেট অফ রিয়াল নাম্বার মাইনাস n পাই, যেখানে n বিলংস টু z। এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, যেটা বাদ যায় সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। যেমনটা সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে দিছি, তারপরে ধরো তোমার সেকেন্ড ব্র্যাকেট দেখো এখানে দিছিলাম, যেটা বাদ যাবে সেটাকে আসলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, বা সেকেন্ড ব্র্যাকেট না দিলেও খুব একটা সমস্যা হয় না, বুঝা গেছে? তাহলে এখানে n বিলংস টু z, কারণ n এর মানগুলো দেখো সবগুলো পূর্ণ সংখ্যা। এই দেখো পাই হইতে 0 হইতে পারবে না, পাই হইতে পারবে না, 2 পাই, 3 পাই, -পাই, -2 পাই, -3 পাই, এরকম হইতে পারবে না। কেমন? আচ্ছা, আর এরকম গ্রাফটা কেন আসছে? তুমি চাইলে এই যে 0 থেকে পায়ের মধ্যে ভ্যালুগুলো বসাই দেখো, দেখবে এরকম একটা ভ্যালুর সম্পূর্ণ গ্রাফ আসতেছে। বা তুমি চাইলে ডেসমোস একটা ক্যালকুলেটর আছে যেটা অনলাইনে অ্যাভেলেবল, ওইখানেও তুমি চাইলে গ্রাফগুলো সুন্দর মতো দেখতে পারো। কেমন? বাট ডেসমোসে দেখার থেকে এইভাবে আসলে ম্যানুয়ালি দেখাটা অনেকটাই ভালো, তুমি তাহলে ফিল করতে পারবা। ওকে, তাহলে ডোমেন গেল এটা, তাহলে রেঞ্জ কী আছে বলো তো একটু করে, রেঞ্জ কী হবে? তাহলে এখানে রেঞ্জ তো তুমি বুঝতেই পারতেছো, এখানে হচ্ছে -ইনফিনিটি থেকে স্টার্ট করে +ইনফিনিটি পর্যন্ত হচ্ছে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, বাট কখনোই কী হবে না, এটা থার্ড ব্র্যাকেট হবে না। তুমি চাইলে এটাকে কি লিখতে পারো, রেঞ্জটাকে সেট অফ রিয়াল নাম্বারও লিখতে পারো, রেঞ্জটাকে তাহলে চাইলে তুমি সেট অফ রিয়াল নাম্বারও লিখতে পারো। বোঝা গেছে? ওকে, তাহলে কট এক্সের গ্রাফটা আমাদের শেষ। এবার তাহলে আমরা চলে দেখবো সেক এক্সের গ্রাফ, আর একটা আছে আমাদের কোসেক এক্সের গ্রাফ। চলো আমরা ওইটা দেখার চেষ্টা করি, আসো। তাহলে আসো আমরা একটা দেখাই দিই, আসো। y ইকুয়াল টু সেক এক্স, y ইকুয়াল টু হচ্ছে আমাদের কাছে সেক এক্সের গ্রাফটা দেখাই দিয়ে আসো। এটাও ইন্টারেস্টিং, চলো দেখাই আসো। y ইকুয়াল টু সেক এক্সের গ্রাফটা দেখে আসো। তাহলে এই গ্রাফটা কীরকম হবে চলো দেখাই দিয়ে আসো। ওকে, তাহলে এখানে আমরা যেটা করতে পারি, আমরা ধরো একটা কাজ করি, এটাকে আর একটু বড় করে আঁকি, তাহলে না আমাদের বুঝতে সুবিধা হবে, বেশি সুবিধা হবে বড় করে আঁকলে। আর এটাকে চলো সেন্টারে নিয়ে আসি, আসো। ওকে, ঠিক আছে, তাহলে এবার আসো। তাহলে আমরা এখানে এই যে y ইকুয়াল টু কার গ্রাফ আঁকতেছি, সেক এক্সের। ওকে, যেমন এটা কী ছিল, y ইকুয়াল টু কট এক্স, এটা কী ছিল, y ইকুয়াল টু টেন এক্স, এটা কী ছিল, y ইকুয়াল টু কজ এক্স, এটা ছিল এখানে y ইকুয়াল টু সাইন এক্স। ঠিক আছে, চলো আমরা দেখি গ্রাফটা দেখে আসো। y ইকুয়াল টু সেক এক্সের গ্রাফটা কীরকম হবে চলো দেখে আসো। দেখার জন্য আমরা যেটা করবো, এখানে আমরা কিছু পয়েন্ট আইডেন্টিফাই করি, আসো। এটা ধরো 0 পয়েন্ট, 0 এক্সের জায়গায় তুমি যদি 0 বসাও, দেখবে এখানে ভ্যালু আসবে হচ্ছে কত, ভ্যালু আসবে এখানে 1, ভ্যালু আসবে এখানে কত, ভ্যালু আসবে এখানে 1। আচ্ছা, এখানে আমরা কিছু লাইন টানবো, এখানেও ইনফিনিটি হয় কিছুটা, এখানেও ইনফিনিটি হবে, তো এটাকে হলুদ কালার দিয়ে দেখে আসো। এখানে একটা লাইন টানলাম, ওকে, তারপর ধরা যাক এখানে একটা লাইন টানলাম। ওকে, হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল আমরা লাইনটা টানলাম। তাহলে এখানে দেখবা, তাহলে এটা হচ্ছে ধরা যাক আমার কাছে কত আছে এখানে, এটা ধরা যাক হচ্ছে আমার কাছে এখানে আছে π/2, এটা যেটা আছে এটা দেখবো এটা আছে ধরা যাক -π/2। এখন চিন্তা করে দেখো তো, তুমি যদি, আমরা জানি সেক এক্স মানে কত হয়, 1/cos x হয়, তো cos π/2 মানে কত, cos π/2 মানে হচ্ছে 0, তা সেক এক্স মানে কত, 1/0, যেটা একটা ইনফিনিটি ভ্যালু দিবে বা অসংজ্ঞায়িত ভ্যালু দিবে। তাহলে π/2 এর দিকে যখন যাবে, তাহলে এই গ্রাফটা তখন কীরকম হয়, এই গ্রাফটা তখন হয়ে যায় এরকম ঊর্ধ্বগতিশীল হয়ে যায়, এই গ্রাফটা এরকম ঊর্ধ্বগতিশীল হয়ে যায়। বুঝতে পারছো গ্রাফটা কীরকম হয়ে যায়, ঊর্ধ্বগতিশীল এরকম হয়ে যায়। আচ্ছা, বাট তুমি যখন এখানে এই যে ধরো π/2 থেকে ধরো তুমি যখন এখানে 3π/2-তে যাবা, তখন কীরকম হবে চলো দেখি গ্রাফটা। তাহলে দেখো এটা যেটা আছে এটা হচ্ছে আমার কত পাই, এটা যেটা আছে এটা হচ্ছে 3π/2,
তো এখানেও ব্যাপার যেটা আছে, এখানেও কিন্তু তোমার একটা লোয়েস্ট ভ্যালু হবে -1। তাহলে তারপর দেখবা তুমি গ্রাফটা এরকম পাবা, গ্রাফটা তুমি এরকম পাবা। এখানে এই ভ্যালুটা হচ্ছে 1, আর এই ভ্যালুটা যেটা আছে, এখানে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে -1। এখানে যে ভ্যালুটা আছে এটা কত? এটা -1, এটা -1। তার মানে -1 থেকে 1-এর মধ্যে সেকের কোনো ভ্যালু পাওয়া যায় না। মানে sec x এর ভ্যালুটা কখনোই -1 থেকে 1-এর মধ্যে হবে না। sec x এর ভ্যালুটা হয় 1 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো কিছু হবে, অথবা sec x এর ভ্যালুটা -1 থেকে -ইনফিনিটির দিকে যে কোনো কিছু হবে। বুঝতে পারছো? আচ্ছা, দেন তুমি যদি আবার ফার্দার আগাও, তখন কি হবে দেখো, তখন আবার যেটা হবে এখানে রিপিটেবল হবে এই জিনিসটা। তাহলে এখানে আসছে ধরো 1, তাহলে দেখবা তুমি গ্রাফটা তুমি এরকম পাবা। বা আমি যদি এটাকে একটু সাহায্য নিই, কপি পেস্ট করি জাস্ট, দাঁড়াও ডিলিট করি। হ্যাঁ, এরকম একটা তুমি গ্রাফ পাবা। বুঝছো? আবার তুমি যদি এখানে আবার যাও, তাহলে কি পাবা? তখন তুমি এই যে সেম গ্রাফটা পাবা। বুঝা গেছে? দেন তুমি যদি এদিকে আগাও, এই যে একবার পজিটিভ, একবার এই জায়গাটাতে নেগেটিভ। তারপর তুমি যদি আবার এরকম আঁকো একটা, তাহলে তোমার এখানে এবার পজিটিভটা রিপিট হবে। তারপর তুমি যদি আবার এখানে আগাও, তারপর তোমার দেখবে এখানে নেগেটিভটা রিপিট হবে। অনেকের কাছে মনে হতে পারে এগুলো কেন পড়াইতেছেন আপনি, এগুলো ত্রিকোণমিতি পড়া না। দেখবে এগুলো তোমাকে অ্যাডমিশন টেস্টে কতটা আগায় রাখে। ঠিক আছে? তার মানে যে জিনিসটা আমরা দেখতেছি এটা কিন্তু আমার 0। তাহলে ইনফিনিটি কোথায় কোথায় আসতে থাকে সেটা বোঝার চেষ্টা করো। π/2 ইনফিনিটি আসতেছে, 3π/2 আসতেছে। তারপর দেখো এখানে কত, এটা হচ্ছে 5π/2, এটাতে আসতেছে, এটা কত, এটা হচ্ছে 7π/2, এখানে আসতেছে। তারপর দেখো এটা কত, এটা হচ্ছে -3π/2, এটা কত, এটা হচ্ছে -5π/2, এটা কত, এটা হচ্ছে তোমার -7π/2 হয়ে থাকে। তাহলে এখন আমি যদি এখানে ডোমেনটা তোমাকে জিজ্ঞেস করি, তাহলে ডোমেনটা কত, তখন তুমি বলবে এখানে সেট অফ রিয়াল নাম্বার যে কোনো কিছু বসতে পারে। বাট খেয়াল করে দেখো তো, π/2 এর যে বিজোড় সংখ্যাগুলা সেগুলোকে বুঝতে পারে না। কারণ তুমি খেয়াল করে দেখো, এখানে আমার এক্সের ভ্যালুটা 0 হইলে কিন্তু সমস্যা নেই, 0 হইলে কিন্তু কি নাই বলো তো, সমস্যা নেই। বাট খেয়াল করে দেখো, π/2 যদি হয় তাহলে কিন্তু সমস্যা আছে। π/2 তে ইনফিনিটি পাচ্ছ, 3π/2 হলেও সমস্যা, 5π/2 হলেও সমস্যা, 7π/2 হলেও সমস্যা, তারপর -π/2 হলেও সমস্যা, -3π/2 হলেও সমস্যা, এটা হলেও সমস্যা, এটা হলেও সমস্যা। তাহলে ডোমেন ইকুয়াল টু কত হবে এখানে? ডোমেন ইকুয়াল টু হবে তোমার সেট অফ রিয়াল নাম্বার -2n, বিজোড় সংখ্যা সবগুলো দেখো, বিজোড় সংখ্যা 2n + 1 π/2, যেখানে n এর মানটা বিলংস টু মডুলাস বলতেছি সেট অফ জেড, যেটা পূর্ণ সংখ্যার সেট। তাহলে ডোমেন হবে তোমার এটা। আশা করি ডোমেন কী হবে সেটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো দেখা যাক রেঞ্জ কোনটা হবে। রেঞ্জ কী হবে চলো দেখা যাক। আসো এখানে চলো দেখা যাক রেঞ্জ কী হবে। রেঞ্জ কী হবে? দেখো তো একটা কী হইতে পারে দেখো তো। এই যে তোমার 1 থেকে স্টার্ট করে উপরের দিকে যাচ্ছে, তার মানে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। আবার এটা তো -1 থেকে স্টার্ট করে -ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। কত পর্যন্ত যেতে পারে? -ইনফিনিটি পর্যন্ত। তাহলে রেঞ্জ ইকুয়াল টু হবে -ইনফিনিটি থেকে -1 অথবা 1 থেকে ইনফিনিটি। বুঝাই দিচ্ছে এই চিহ্নটার অর্থ কি, ইউনিয়ন চিহ্নের অর্থ কি, সব বুঝাই দিচ্ছে। এগুলো তোমরা 9 10 যদিও পড়ছো, আবারও বুঝাই দিব, টেনশন নিও না। তাহলে দেখো রেঞ্জ কী হবে, এই যে এখানে ভ্যালুগুলো কত কত আসতে পারে দেখো, -1 থেকে ইনফিনিটির দিক পর্যন্ত। তার মানে
মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত সবগুলো ভ্যালু রেঞ্জ হিসেবে আসবে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -1, -1 কিন্তু ইকুয়াল হয়, তাই থার্ড ব্র্যাকেট বসাইছি। মাইনাস ইনফিনিটি কখন ইকুয়াল হতে পারে না, তাই ফার্স্ট ব্র্যাকেট বসাইছি। অথবা রেঞ্জ মানে কি ওয়াইয়ের ভ্যালু কত থেকে হতে পারে, 1 থেকে স্টার্ট করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে এখানে 1 থেকে স্টার্ট করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই আপনি নিচের সময় পড়ানোর সময় পড়াইছেন -1 থেকে মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে, আপনি লেখার সময় মাইনাস ইনফিনিটি থেকে -1 লিখছেন কেন? কারণ যে কোনো সেট যখন আমরা লিখি ছোটো থেকে বড় আকারে লিখি। যেমন এখানে -1 ছোটো নাকি মাইনাস ইনফিনিটি ছোটো? মাইনাস ইনফিনিটি ছোটো। কারণ তুমি চিন্তা করে দেখো, 2 কিন্তু 1 থেকে বড়, বাট -2 কিন্তু -1 থেকে ছোটো। বুঝতে পারছো? তাই মাইনাসের সময় আমরা ছোটো থেকে বড় লিখতেছি। তাহলে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এই মাঝ বরাবর কিন্তু কোনো ভ্যালু আসতেছে না। তাহলে রেঞ্জকে আমি আরেকভাবেও লিখতে পারি। কীভাবে জানো? রেঞ্জকে আমি লিখতে পারি সেট অফ রিয়াল নাম্বার -1 থেকে 1। চমৎকার। রেঞ্জকে এখানে দুইভাবে লেখা যায়, এটা লিখলেও কারেক্ট, এটা লিখলেও কারেক্ট। এটা দ্বারা কি বোঝাচ্ছে রেঞ্জকে বলো তো? সেট অফ রিয়াল নাম্বার। মানে সেট অফ রিয়াল নাম্বার মানে কি? এই যে মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবগুলো ভ্যালু। সেট অফ রিয়াল নাম্বার মানে কি? মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবগুলো ভ্যালু। এটা লেখা মানে হচ্ছে কি বলো তো? সেট অফ রিয়াল নাম্বার লেখা মানে আমি সবগুলো ভ্যালুকে ইনক্লুড করে ফেললাম। বাট এখান থেকে দেখো তো, এই পার্টিকুলার, এই যে -1 থেকে 1 এই ভ্যালুটা, এইখানের যে ভ্যালুগুলার যে সেট, সেটাকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে বলো তো? কারণ তোমার এখানে কিন্তু এই যে আমার রেঞ্জের মধ্যে এখানে কিন্তু এই ভ্যালুগুলো আসতেছে না। বাট এটা কি কারেক্ট লিখছি বলো তো? একটু করে চিন্তা করে দেখো তো, এটা কিন্তু কারেক্ট লিখি নাই। কেন কারেক্ট লিখি নাই বলতে পারবা? কারেক্ট লিখি নাই এই কারণেই, কারণ এখানে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি। দেখো, থার্ড ব্র্যাকেট ইউজ করা মানে কি? একটা জিনিস চিন্তা করে দেখো তো, থার্ড ব্র্যাকেট ইউজ করা মানে আমি -1 কি ইনক্লুড করলাম, -1 সহ আছে। তাহলে সেট অফ রিয়াল নাম্বার থেকে -1 ইনক্লুড করা মানে -1টা বাদ চলে যাবে। বাট অ্যাকচুয়ালি তো -1 ভ্যালু আসে, তাই আমাকে কোনটা বাদ দিতে হবে? এই যে এটা তো আমার -1, দেখো এটার আগ পর্যন্ত ভ্যালুগুলোকে বাদ দিতে হবে। এটা আমার +1, এটার আগ পর্যন্ত ভ্যালুগুলা, এটাকে বাদ দেওয়া যাবে না, কারণ 1 কিন্তু ভ্যালু আসে। তাই অ্যাকচুয়ালি কারেক্ট কোনটা হবে? এখানে কারেক্ট হবে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখানে কি দিতে হবে? এখানে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, -1 থেকে +1। বুঝছো? দেখো আমি বুঝাই বলি। ফার্স্ট অফ অল সেট অফ রিয়াল নাম্বার লিখলাম, তার পুরো সবগুলো ভ্যালুকে ইনক্লুড করলাম। বাট আমার ইচ্ছা করতেছে আমি এই যে ভ্যালুটা আছে, এই যে আমার সেকের মানটা কখনোই এই ভ্যালুগুলো আসে না, এই ভ্যালুটা আসে না। বাট এই ভ্যালুর যে সেট, এটা কত? এটা হচ্ছে -1 থেকে 1, বাট ফার্স্ট ব্র্যাকেটওয়ালা। কারণ থার্ড ব্র্যাকেটওয়ালা দিলে এই 1টা, এই -1 সহ ইনক্লুড হয়ে যাবে। তাহলে এটাকে ইনক্লুড করা যাবে না। আশা করি বোঝা গেছে। তাহলে আমি কি করছি? রেঞ্জকে এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। দুটার একটা ওয়েতে লিখলেই তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। এটা সবাই মুখস্থ করায়, কিন্তু আমি তোমাকে মুখস্থ না করে অ্যাকচুয়াল রিজনটা বলছি। অ্যাকচুয়াল রিজন এই কারণে হয়। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো একটা সময় যেতেছে আমি জানি, কিন্তু সময় গেলেও এগুলো তোমার মনে গেঁথে যাচ্ছে। তাহলে চলো আমি সেক এক্সের গ্রাফটা দেখাই দিচ্ছি। এবার চলো আমি দেখাই কোসেক এক্সের গ্রাফটা দেখাই, লাস্ট গ্রাফ এই টপিকের লাস্ট পড়া। পরে আমরা নতুন পড়ায় চলে যাবো। চলো y = কোসেক এক্স, এটা চলো গ্রাফটা দেখাই। এটা জাস্ট সাইন এক্সের উল্টা। দেখো y = কোসেক এক্সটা কীরকম হবে। এগুলো মুখস্থ করার মতো কিছু না, জাস্ট তুমি দেখবা আর বুঝবা, আনসার করবা, এতটুকুই হচ্ছে তোমার কাজ। মুখস্থ করতে গেলেই মারা খাওয়া বলতে হচ্ছে যে মানে যদি তোমার কমন পড়ে যায় তাহলে তো ভালো, বাট নাহলে তো তোমাকে সব মুখস্থ রাখতে হবে। তুমি কয়টা মুখস্থ রাখবা? দেখো এইখানে তুমি ইনফিনিটি লাইনটা কীভাবে আসলে ডিসাইড করি আমরা, খেয়াল করে দেখো তো। আমার যে সাইন এক্স আছে, সাইন এক্সটা কোন ভ্যালুর জন্য 0 হয়? সাইন 0-র জন্য, সাইন 180 ডিগ্রির জন্য। তাহলে কোসেক এক্স মানে কি? সাইন উল্টা করে দেওয়া। সাইন উল্টা করে দিলে কী হয় বলো তো? একটু করে সাইন উল্টা করে দিলে হচ্ছে যে আমরা কোসেক এক্স পেয়ে যাই। তাহলে যেখানে সাইনের মান তো 0, সেখানে যদি উল্টা করে দিই তাহলে 1/0, তার মানে কিন্তু ইনফিনিটি চলে আসবে, অসংখ্যাতে চলে আসবে। তাহলে যেখানে 0 হয় সাইনের মানটা, সেখানে কোসেক এক্সের জন্য ইনফিনিটি লাইন পাবা। এইটা সবার জন্য সত্যি। যেমন আমি যখন সেক এক্স আঁকছি, যেখানে কজ এক্সের মানটা কী হয়েছে বলো তো? যেখানে আমার কজ এক্সের মানটা 0, সেখানে ইনফিনিটি লাইন পাইছি। সেমভাবে আমি কটের বেলায়ও যেখানে ট্যান এক্সের মানটা 0, সেখানে আমরা ইনফিনিটি পাইছি। বুঝতে পারছো? তাহলে এই কোসেক এক্সের বেলায় সেম নিয়ম। তাহলে ইনফিনিটি আমরা পাবো কোথায়? একটা 0-তে পাবো। তারপরে তোমরা পাবো কোথায়? পায়ে। আমি যদি এটাকে অন্য কালার দিয়ে দেখাই, তারপর তোমরা পাবো হচ্ছে আমরা এখানে পায়ে পাবো, তারপরে আমরা এখানে পাবো,
তারপর ধর আমরা এখানে পাবো, এটা অনেকটা ওই স্যাকের মতো, এটার গ্রাফটা অনেকটা স্যাকের মতো, বুঝছো? স্যাকটা যদি বুঝে থাকো তাহলে কোসেকটা ইজিলি পারবা। আমি চাইলে ড্যাশমোসে দেখাই দিয়ে আমি দায়িত্ব শেষ করে দিতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে আমি একটু ব্যাখ্যা করে করে দেখাই, তাই একটু সময় লাগতেছে, কেমন একটু কনসিডার করিও। ওকে, এটার ভ্যালুও এই যে 1 হবে এখানে, তারপর দেখবে তুমি এরকম একটা গ্রাফ পাচ্ছ। তাহলে সেমভাবে এই গ্রাফটা তুমি এটার জন্য পাবা, গ্যাপ দিয়ে দিয়ে, বুঝছো? তাহলে একটা কাজ করি, আসো। ওকে, ঠিক আছে। আর সেইমভাবে তুমি দেখো এখানে এখানে মাইনাসের জন্য পাবা। ঠিক আছে, ওকে, হ্যাঁ মোটামুটি আমাদের গ্রাফ হয়ে গেছে। এটা হচ্ছে আমার কোসেক এক্সের গ্রাফ। এটার জন্য সেম রুল, এটা যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে এখানে -1। ওকে, তাহলে এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি অ্যাঙ্গেলগুলো, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল 0, এটা হচ্ছে আমার কাছে অ্যাঙ্গেল এখানে পাই, এটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে আমার কাছে 2 পাই, এটা হচ্ছে অ্যাঙ্গেল আমার কাছে এখানে 3 পাই, এভাবে করে আগাবে এক্সের ভ্যালুগুলো। আর এটা হচ্ছে আমার কাছে এখানে -পাই, এটা হচ্ছে আমার কাছে এখানে -2 পাই, এটা হচ্ছে আমার কাছে এখানে -3 পাই। তাহলে এখানে যদি আমি ডোমেন বের করতে চাই, দেখো তো কোন কোন লাইনে এক্সের মানে এক্সের কোন কোন ভ্যালুগুলো বসাতে পারবে না, 0 পাই, 2 পাই, 3 পাই, কারণ এগুলো তো ইনফিনিটি লাইন আসতেছে, -পাই, -2 পাই, -3 পাই। তাহলে পাইয়ের জাস্ট পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে এখানে যেটা হবে আমার কাছে, এখানে ডোমেনটা কী হবে আমার কাছে, এখানে ডোমেন, তাহলে ডোমেন ইকুয়াল টু হবে আমার কাছে এখানে সেট অফ রিয়াল নাম্বার, ডোমেন ইকুয়াল টু হবে সেট অফ রিয়াল নাম্বার মাইনাস n পাই, যেখানে n এর ভ্যালুটা বিলংস টু সেট অফ রিয়াল নাম্বার, সেট অফ রিয়াল নাম্বার বলতে সেট অফ পূর্ণ সংখ্যা। আর রেঞ্জ কত হবে বলো তো? রেঞ্জ আগের মতো, রেঞ্জ আগের মতো, রেঞ্জ হবে তোমার কাছে এখানে দেখো, রেঞ্জ হবে এই যে -ইনফিনিটি থেকে -1 অথবা 1 থেকে স্টার্ট করে ইনফিনিটি। এটাকে এভাবেও লিখতে পারো, সেট অফ রিয়াল নাম্বার -1 থেকে 1। আচ্ছা একটা জিনিস বলো, এই যে ইউনিয়ন কথাটার অর্থ কী? ইউনিয়ন কথাটার অর্থ হচ্ছে যোগ করা, সেটকে যোগ করার নিয়ম হচ্ছে ইউনিয়ন করা, এগুলো তোমরা সবাই পড়ে আসছো। সেটকে যোগ করার নিয়ম কি? ইউনিয়ন করা। তাহলে তো আমার রেঞ্জটা এটাও হইতে পারে, এইটাও হইতে পারে, তো দুটো সেটকে জোড়া আকারে লিখবো, একসাথে লিখবো, এই জন্য আমি ইউনিয়ন করে দিছি। মানে আমি এই ভ্যালুগুলোকেও কাউন্ট করছি, এই ভ্যালুগুলোকেও কাউন্ট করছি, তাহলে এটাকে যোগ করার জন্য আমি ইউনিয়ন দিব। বুঝতে পারছো? তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি এখানে। তাহলে এইগুলো ছিল হচ্ছে আমার কাছে কী বলতো, মোটামুটি সবগুলো ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন রেঞ্জ কীভাবে বের করতে হয় তার হিসাবটা। আমি একটা কাজ করি এখন, আমি সবগুলা যা যা আমরা শিখছি এখানে তোমাকে একটু আমি চলো নোট ডাউন করে দিই, কেমন? তাহলে আমি চলো সামারি করে আকারে তোমাকে নোট ডাউন করে দেওয়ার চেষ্টা করি। আসো দেখো, আসো, যেটা তোমার পরীক্ষার জন্য আসলে লাগবে, যেটা তোমার পরীক্ষার জন্য লাগবে। এতক্ষণ আমি তোমাকে ব্যাখ্যা সহ শিখেছি, বাট এখন আর ব্যাখ্যা টাখ্যা না, আমি একটা জাস্ট ছক করে দিব সামারি। যে আমরা এখানে কী করবো সামারিতে, আমরা এখানে যেটা করব, প্রত্যেকটা ফাংশন লিখবো, তাদের ডোমেন রেঞ্জগুলো লিখে দিব পাশে পাশে, ঠিক আছে? যেমন দেখো আমার যে সাইন এক্স আছে, সাইন এক্স মানে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এটার ডোমেন কি হয়ে থাকে? এটার ডোমেন হচ্ছে সেট অফ রিয়াল নাম্বার। এটার রেঞ্জ কি হয়ে থাকে? এটার রেঞ্জ হয়ে থাকে -1 থেকে 1, এবং এটা থার্ড ব্র্যাকেট কারণ এখানে ইকুয়াল হয়। তারপর ওয়াই ইকুয়াল যদি কজ এক্স লিখি, তাহলে এটা ডোমেন রেঞ্জ কিন্তু হুবহু সেম এটার মতো, ডোমেন রেঞ্জ হুবহু সেম এটার মতো। তাহলে জাস্ট আমি কপি পেস্ট করলেই পারি, ঠিক আছে? ওকে, তারপর যদি আমরা কি লিখি এখানে ওয়াই ইকুয়াল যদি কট এক্স লিখি, টেন এক্স লিখি,
ওয়াই ইকুয়াল যদি আমি এখানে 10x লিখি, তাহলে ডোমেন কত হবে? দেখো সেট অফ রিয়াল নাম্বার মাইনাস 2n প্লাস 1 π/2, যেখানে n বিলংস টু z। আর রেঞ্জ কত হবে এখানে? রেঞ্জ ইকুয়াল ছিল সেট অফ রিয়াল নাম্বার বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি প্লাস ইনফিনিটি আর কি, তাই না? এই যে দেখো 10x এর সময় আমি কি পাইছি? ডোমেন রেঞ্জ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ডোমেন ইকুয়াল টু r মাইনাস n প্লাস 1 ডিভাইডেড বাই ইন্টু π/2। দেখো r ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু π/2, ঠিক আছে? তারপরে যদি এরকম লিখো তুমি এখানে y ইকুয়াল যদি cot x লিখো, তাহলে এই ক্ষেত্রে দেখো ডোমেন কত হবে এখানে? cot x এর জন্য ডোমেন কত হইতো? সেট অফ রিয়াল নাম্বার মাইনাস n পাই, যেখানে n বিলংস টু z। আর রেঞ্জ কিন্তু তুমি এটার মধ্যেই পাইতা, হুবহু সেম, তাই না? রেঞ্জ এখানে হুবহু সেম ছিল। এই যে দেখো cot x এরটা, cot x যখন লিখছি ডোমেন হচ্ছে এটা, রেঞ্জ হচ্ছে এটা, r মাইনাস n পাই। ওকে, তারপর যদি তুমি লিখো এখানে y ইকুয়াল টু sec x, y ইকুয়াল যদি sec x লিখো, এই ক্ষেত্রে দেখো ডোমেন কত হয়? ডোমেন হয়ে থাকে আমার কোনটা বলো তো? sec x এর জন্য, sec x এর জন্য যদি দেখাই r e মাইনাস n প্লাস 2n প্লাস 1 ইন্টু π/2, তাহলে কত হবে এখানে? আর মানে এটার মতো, হুবহু এটার মতো, ঠিক আছে? হুবহু এটার মতো, যেখানে আমার n বিলংস টু z ছিল। আর এখানে রেঞ্জ কত হইতো? রেঞ্জটা ইন্টারেস্টিং ছিল, আমি শুধু একটাই লিখে দিচ্ছি এখানে। রেঞ্জ হতো মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। তারপরে তুমি যদি এখানে লিখো y ইকুয়াল টু কোসেক x, y ইকুয়াল যদি কোসেক x লিখো, দেখো তো এটার জন্য ডোমেন কত হইতো? রেঞ্জ কত হইতো? এটার জন্য ডোমেন হইতো কিন্তু এই যে এটা, আর রেঞ্জ হইতো কোনটা? রেঞ্জ হইতো হচ্ছে এটা, ঠিক আছে? এই যে দেখো কোসেক x এর জন্য ডোমেন হচ্ছে আমার r মাইনাস n পাই, আর রেঞ্জ হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। তাহলে মোটামুটি এই যে তোমার এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি 3 স্টার দিয়ে দিচ্ছি এটাকে। তাই তোমরা কিন্তু ভালো মতো এটা শিখবা, ভালো মতো এই ডোমেন রেঞ্জগুলো দেখবা, ওকে? আর আমাদের হাতে 20 মিনিট সময় আছে, আমরা চলো একটা কাজ করি। এখন আমরা কিছু ফর্মুলা পিয়াতে যাই, প্রমাণে যাই, যেটা আমাদের এই চ্যাপ্টারে ম্যাথ করতে সাহায্য করবে, কেমন? তাহলে আসলে আলোচনা করি আমরা সংযুক্ত ত্রিকোণমিতিক কোণের ফর্মুলা। তো একটা জিনিস আমি তোমাকে বলি, এখানে ফর্মুলাগুলো তো আমি তোমাকে লিখে দিব, বাট আগে আমি আলোচনা করে ফেলি, প্রমাণটা দেখাই দিই, পরে হচ্ছে আমি প্রত্যেকটাকে নোট করে দিব, কেমন? তো এটা বইয়ে একভাবে প্রমাণ করা আছে, আমি আরেকভাবে প্রমাণ করে দেখাচ্ছি। আর প্রমাণ তোমার শিখা লাগবে না, তবে প্রমাণটা জানলে তোমার জন্য আসলে ভালো, কেমন? তো চলো আমি তোমাকে প্রমাণ করা শিখে আসো। আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা x অক্ষ চিন্তা করি। আসো, ধরো একটা x অক্ষ চিন্তা করলাম, ঠিক আছে? আর ধরো দেখ আমরা এখানে একটা y অক্ষ চিন্তা করছি। প্রমাণ তোমার শিখা লাগবে না, বাট তারপরে দেখাচ্ছি কেন? একটা জাস্ট মনের সন্তুষ্টি, তুমি যেন বুঝতে পারো আচ্ছা এইভাবে করে এটা আসছে, কেমন? একটা সূত্র প্রমাণ করাবো, শুধু ওই একটা সূত্র থেকে বাকি সূত্রগুলো অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। আচ্ছা চলো দেখাই আসো। তা আমি এখানে কি করতেছি, এটা আমি একটা x অক্ষ নিছি এই বরাবর, এদিক দিয়ে আমি একটা y অ্যাক্সিস নিছি, এতটুকুতে কারো বুঝতে কোনো সমস্যা নেই। এবার আমরা একক ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকবো। একটা আমরা বৃত্তকে নিলাম, যেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 1 একক, ঠিক আছে? যেই বৃত্তের ব্যাসার্ধ কতটুকু? 1 একক। চলো এটাকে আমি একটু বড় করে আঁকি। আসো এটাকে একটু চলো আমি বড় করে আঁকি, যদিও বড় দেখে টেনশনের কিছু নাই, জাস্ট ধরে নাও এটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 একক, ওকে? তাহলে এখানে বৃত্তের যে ব্যাসার্ধটা সেটা কত একক? 1 একক। তাহলে আমি এখানে লিখি যে বৃত্তের ব্যাসার্ধ 1 একক, সেটা 1 মিটার হইতে পারে, 1 সেন্টিমিটার হইতে পারে, এত কিছু টেনশন নেওয়ার দরকার নেই। বৃত্তের যে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধটা ধরা যাক হচ্ছে আমার কাছে এখানে 1 একক। আর ইকুয়াল টু করো তাহলে এখানে 1 ইউনিট বা 1 একক।
এতটুকু তো বুঝতে আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আসো আমরা এই জায়গায় ধরো একটা বিন্দুকে নিচ্ছি, ধরো এই জায়গায় আমি একটা বিন্দুকে নিলাম, যেটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের P1 বিন্দু, এটা হচ্ছে আমাদের কত বিন্দু? P1 বিন্দু। তাহলে এই যে ধরো P1 বিন্দুটা থেকে আমি কি করলাম, ধরা যাক হচ্ছে এই রেখাটাকে যোগ করে দিলাম, মূল বিন্দু থেকে এই রেখাটাকে আমি যোগ করে দিলাম। বোঝা গেছে? একটা কাজ করি, এই রেখাটাকে একটু ছোটো করে আঁকি, আসো একটু ছোটো করে আঁকি। এই রেখাটাকে চলো আমি মূলবিন্দু থেকে এখানে যোগ করে দিলাম। ধরা যাক এটা তো আমার মূলবিন্দু ও ছিল, এটা ধরা যাক এখানে এ পরিমাণ কোণ তৈরি করছে। কত অ্যাঙ্গেল তৈরি করছে? এখানে এ পরিমাণ কোণ তৈরি করছে। কেমন? এটা কত অ্যাঙ্গেল তৈরি করছে? এ পরিমাণ কোণ তৈরি করছে। তাহলে তুমি কি জানো এটার স্থানাঙ্ক কত হবে? এই যে P1 বিন্দুর স্থানাঙ্ক কত হবে? P1 বিন্দুর স্থানাঙ্ক কত হবে? চলো তোমাকে আমি শিখাই, আসো দেখাচ্ছি। সেম ধরো আমি যদি কাজ করি, এই বৃত্তটাকে চলো এখানে আনি, আসো বৃত্তটা চলো আমি এখানে আনি। এটার স্থানাঙ্ককে কীভাবে লিখতে হয় আমি চলো তোমাকে দেখাই, আসো। অথবা একটা কাজ করি, আমরা এটাকে নেক্সট পৃষ্ঠায় দেখাই, আসো। আচ্ছা, এখানে থাকুক, পাশাপাশি থাকুক, সমস্যা নেই। ওকে, দেখো ধরো যাক এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, ধরো যাক এটা হচ্ছে আমাদের কি বৃত্তের কেন্দ্র। আর এখানে ধরো আমার একটা, ধরো এখানে আমি একটা সেকেন্ড, ধরো যাক এটা আমাদের এক্স অ্যাক্সিস, আর এই বরাবর আমার একটা এই যে P1 বিন্দুটা আছে, বা একটা যে কোনো একটা পয়েন্ট পি আছে, ধরো যে কোনো একটা পয়েন্ট পি আছে। ধরো এটা এখানে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। কত অ্যাঙ্গেল তৈরি করছে? থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। এবং ধরা যাক এটার ব্যাসার্ধ হচ্ছে 1 একক, যেটা হচ্ছে আমাদের বৃত্তে ধরে নিছি। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 1 একক বা 1 ইউনিট। তাহলে এখানে খেয়াল করে দেখো তো, আমি যদি এখানে একটা লম্ব টানি, লম্ব, তাহলে আমি কি বলবো? এই যে P1 বিন্দুটার জন্য, পি বিন্দুটার জন্য এটা হবে এটার ভুজ, যেটাকে এক্স বলতেছি, এটা হবে এটার কোটি, যেটাকে ওয়াই বলতেছি। পি বিন্দুর স্থানাঙ্ককে আমি কীভাবে লিখি? এক্স ওয়াই দিয়ে লিখি না, এটার ভুজ এবং কোটি দিয়ে লিখি না। যে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আমরা কীভাবে লিখি? ভুজ এবং কোটি দিয়ে লিখি। ধরা যাক এটা হচ্ছে আমার পি বিন্দু, তো পি বিন্দু থেকে আমি এখানে লম্ব টানলাম, তাহলে সেটা এক্স অক্ষের দিকে যতটুকু যাবে সেটাকে আমরা বলি ভুজ, আর ওয়াই অক্ষের দিকে যতটুকু করবে সেটাকে আমরা বললাম কোটি। আর এই বৃত্তের ব্যাসার্ধ থেকে আমি 1 ধরে নিলাম। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তো, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক তখন কত হবে? পি এক্স ওয়াই হবে। তাহলে এখানে যদি আমি কি অ্যাপ্লাই করি? সাইন থিটা সূত্র অ্যাপ্লাই করি। সাইন থিটা সূত্র তোমরা গত ক্লাসে শিখাইছি তোমাদেরকে, সেটা কি? লম্বভাগের অতিভুজ। তাহলে লম্ব এখানে কত? লম্ব হচ্ছে এখানে ওয়াই, আর অতিভুজ এখানে কত? অতিভুজের ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা ভ্যালু আসবে ওয়াই। আবার অন্যদিকে তুমি যদি এখানে কস থিটা সূত্র অ্যাপ্লাই করতা, তাহলে দেখো তো কত আসতো এখানে? কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এখানে দেখো এক্স, আর অতিভুজ হচ্ছে এখানে 1, কারণ ব্যাসার্ধ এখানে 1 একক, তাহলে এক্স হচ্ছে এখানে কস থিটা। তাহলে এক্স হচ্ছে কত? কস থিটা, ওয়াই হচ্ছে কত? সাইন থিটা। তাহলে একটা থিওরেম বলতে পারো, বা একটা যে কোনো কিছু তুমি যা ইচ্ছে তাই বলো, সমস্যা নেই। সেটা হচ্ছে এরকম, তুমি যদি একটা একক ব্যাসার্ধের বৃত্ত নাও, তুমি যদি কী করো? একক ব্যাসার্ধের বৃত্ত নাও, তাহলে বৃত্তের উপর স্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে কজ অফ সেই বিন্দুটা দ্বারা মূল বিন্দুগামী যে রেখাটা আছে তার, মানে ওই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা, কমা সাইন অফ এটা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে দেখো আমরা এখানে এটাকে পি বিন্দু ধরে নিয়েছিলাম, যার স্থানাঙ্ক এক্স ওয়াই, এটা ব্যাসার্ধ ছিল 1 একক। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত আসছে? এক্সের ভ্যালু আসছে কস থিটা, ওয়াইয়ের ভ্যালু আসছে কত? সাইন থিটা। তাহলে এই যে পি বিন্দুটার স্থানাঙ্ক সেটা কত হবে? পি বিন্দুর স্থানাঙ্ক হবে কিন্তু কস থিটা কমা সাইন থিটা, কস থিটা কমা কত হবে? সাইন থিটা হবে। তো তোমার উপপাদ্য মুখস্থ রাখার দরকার নাই, এই সিম্পল কনসেপ্টটাকে আমরা এখানে কাজে লাগাবো। যে এখানে দেখো এটা তো আমার P1 বিন্দু ছিল, এই P1 বিন্দুটা মূল বিন্দুর সাথে এক কোণ তৈরি করছে, তাহলে P1 বিন্দুর স্থানাঙ্ক কত হবে? কজ অফ এ কমা সাইন অফ এ হবে না? কজ অফ এ কমা সাইন অফ এ হবে না? এটাতে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ রাখা উচিত না। আরেকবার বুঝাই বলি কেন সন্দেহ রাখা উচিত না, খেয়াল করো। এই যে এটা বৃত্তের ব্যাসার্ধ ছিল 1 একক, এটা ধরা যাক পি বিন্দু ধরে নিচ্ছি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এক্সের মানও আমি জানি না, ওয়াইয়ের মানও আমি জানি না। এক্স ওয়াই বের করার জন্য একটা লম্ব টানলাম, লম্বটা যেখানে ছেদ করছে সেটাই তো আমার ভুজ, আর যে লম্বের উচ্চতা সেটাই তো আমার কোটি। তাহলে আমি এটাকে তো থিটা ধরে নিছি, তাহলে এখানে আমি সাইন থিটা সূত্র অ্যাপ্লাই করলাম, দেখলাম যে ওয়াই ইকুয়াল টু সাইন থিটা আসতেছে, তার মানে কোটির মানটা হচ্ছে সাইন থিটার সমান, আর ভুজের মানটা হচ্ছে কস থিটার সমান। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে? পি এক্স ওয়াই। এক্সের জায়গায় তাহলে কস থিটা বসাইলাম, কারণ এক্স ইকুয়াল টু কস থিটা, ওয়াইয়ের জায়গায় তাহলে সাইন থিটা বসাইলাম, কারণ ওয়াই ইকুয়াল টু সাইন থিটা আসছে। সেমভাবে আমার এখানে একটা P1 বিন্দু নিছি, যে P1 বিন্দুটা এখানে এ পরিমাণ কোণ তৈরি করছে, তাহলে এই P1 বিন্দুর স্থানাঙ্ক হবে কত? কজ অফ এ
কমা সাইন অফ এ হবে এখানে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তারপরে 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 কথা কাহিনীতে আসি। আসো, ধরো এখানে আমি আরেকটা বিন্দু নিলাম। ধরো আমি কি করলাম, এখানে আরেকটা বিন্দুকে আমরা এখানে নিচ্ছি, যেটা ধরো যাক হচ্ছে আমার এখানে একটা P2 বিন্দু। ধরো আমি এখানে আরেকটা বিন্দু নিছি, যে বিন্দুটার নাম হচ্ছে P2, যে বিন্দুটার নাম কি P2। এখন এই P2 বিন্দুটা ধরা যাক মূল বিন্দুর সাথে B পরিমাণ কোণ তৈরি করছে। কত পরিমাণ কোণ তৈরি করছে? B পরিমাণ। P2 বিন্দুটা মূল বিন্দুর সাথে কত কোণ তৈরি করছে? B পরিমাণ কোণ তৈরি করছে। তাহলে আমাকে বলতে পারো P2 এর স্থানাঙ্ক কত হবে। যদি P2 বিন্দুটা মূল বিন্দুগামী যে রেখার তার সাথে যদি B পরিমাণ কোণ তৈরি করে, তাহলে P2 এর স্থানাঙ্ক হবে cos of B, sin of B। এটা শুধু তখনই সম্ভব যদি ব্যাসার্ধটা 1 একক হয়। তো ব্যাসার্ধ তো আমার এখানে 1 একক, আমি অলরেডি বলেই নিছি ব্যাসার্ধ হচ্ছে 1 একক। অলরেডি কিন্তু আমরা বলেই নিছি যে ব্যাসার্ধটা যেটা আছে এটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কত একক? 1 একক। দেখো আমি প্রথমেই ধরে নিছি এটা যদি মূল বিন্দু হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হবে 1,0 না? কারণ যেহেতু এটা এক্স অক্ষ, ব্যাসার্ধ হচ্ছে 1 একক, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 1,0 হবে। সিম্পল সরল রেখার নিয়ম যে তোমার দেখো এটা তো হচ্ছে ব্যাসার্ধের সমান, তাহলে এটা হচ্ছে 1, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 1,0। আর এটা P2 বিন্দু ছিল যার স্থানাঙ্ক হবে cos B, sin B, কারণ সেটা এই যে আমার মূল বিন্দুগামী রেখার সাথে B পরিমাণ কোণ তৈরি করছে। বোঝা গেছে? আচ্ছা, এইবারে আমি কিন্তু এ কোণের মানও আমি জানি, B কোণের মানও আমি জানি। এক মুহূর্তের জন্য আমি ধরে নিলাম A গ্রেটার দেন B। এক মুহূর্তের জন্য আমি কি ধরে নিলাম? A গ্রেটার দেন B। এটাকে আমি ধরি। তাহলে কি ধরে নিছি? A গ্রেটার দেন B ধরে নিছি। তাহলে আমি ধরা যাক কথার কথা, ধরে A যদি 70 ডিগ্রি হয়, B যদি 30 ডিগ্রি হয়, তাহলে A মাইনাস B কত হবে? 40 ডিগ্রি হবে না? তাহলে A মাইনাস B কত হবে? 40 ডিগ্রি হবে না? তাহলে আমি কি করলাম? এই কোণ A আর কোণ B এর মধ্যে ডিফারেন্স বের করলাম, যেটা হচ্ছে A মাইনাস B। তারপর আমি কি করলাম? এখানে একটা রেখা অঙ্কন করলাম। মূল বিন্দু থেকে আমি এখানে একটা রেখা অঙ্কন করলাম, যেই রেখাটা মূল বিন্দুটার সাথে A মাইনাস B কোণ তৈরি করতেছে। কত কোণ তৈরি করতেছে? A মাইনাস B কোণ তৈরি করতেছে। আর এই ছেদ বিন্দুটাকে আমি নাম দিলাম P3। এই ছেদ বিন্দুকে আমি কি নাম দিলাম? P3 নাম দিলাম। বুঝতে পারছো? এই ছেদ বিন্দুকে আমি কি নাম দিছি? P3 নাম দিছি। আরেকবার বুঝাই বলি, দেখো টেনশন নেওয়ার দরকার না, আস্তে আস্তে আমরা বুঝবো। একটা প্রমাণ শিখলে বাকিগুলো পারবা। তাহলে আমরা বলি আরেকবার, দেখো প্রথমে এই কোণটা ছিল A কোণ, এই কোণটা ছিল B কোণ। তো A আর B এর মধ্যে আমি ডিফারেন্স বের করছি, A মাইনাস B বের করলাম। তো সেই A মাইনাস B চাঁদা ধরে A মাইনাস B অ্যাঙ্গেল বরাবর একটা রেখা অঙ্কন করলাম, যে রেখাটা বৃত্তকে P3 বিন্দুতে ছেদ করছে। তাহলে P3 এর স্থানাঙ্ক কত হবে? P3 এর স্থানাঙ্ক হবে cos of A মাইনাস B, sin of A মাইনাস B। কেন বলো তো? কারণ P3 যে রেখাটা সেটা দেখো এই এক্স অক্ষের সাথে A মাইনাস B কোণ তৈরি করছে। এই জন্য যে cos of যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা, sin of যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা। ক্লিয়ার? আশা করি এতটুকু আমাদের কাছে এখানে ক্লিয়ার। তাহলে আমরা বের করে ফেলতে পারলাম যে তোমার এখানে প্রত্যেকটা P1 বিন্দুর স্থানাঙ্ক কত সেটা বের করলাম, P2 বিন্দুর স্থানাঙ্ক কত সেটা বের করলাম, P3 বিন্দুর স্থানাঙ্ক কত সেটা আমরা এখানে বের করলাম। ঠিক আছে? আচ্ছা, আর একটা কাজ করি আমরা। আসো, এই যে বিন্দুটা এটাকে আমরা P0 নাম দিচ্ছি। আসো, এই বিন্দুটাকে আমি কি নাম দিলাম? P0 নাম দিলাম। এই বিন্দুটাকে আমি P0 নাম দিলাম। তাহলে একটু করে আমরা চলো নেক্সট পৃষ্ঠায় যাই। আসো, একটু করে একটু করে তোলা হয়েছে তোমাদের, তাই না? চলো একটু করে নেক্সট পৃষ্ঠায় যাই। চলো এইটাকে আমি একটু আরেকবার আঁকার চেষ্টা করি। এখানে আসো আমরা যতটুকু সম্ভব আরেকবার একটু করে জাস্ট তোমাকে একটা জিনিস দেখাই। আসো, তাহলে দেখো সেটা হচ্ছে আমি এখানে বৃত্তটাকে এবার একটু করে আঁকি। দাঁড়াও, জাস্ট একবার আরেকটু করে আঁকি। কী কী পাইছি জাস্ট আমি তোমাকে ব্যাখ্যা করতেছি কী কী পাইছি আমরা এখন পর্যন্ত। ওকে, দেখো এখন পর্যন্ত পাইছি আমরা, এটা হচ্ছে আমাদের কি বিন্দু ছিল? P1 বিন্দু ছিল, যার স্থানাঙ্ক ছিল cos of A, sin of A। কেন? কারণ এটা এখানে কত কোণ তৈরি করছিল? A পরিমাণ কোণ তৈরি করছিল। এটাকে কিভাবে দেখাইছিলাম? কোন রেখাটা দেখাইছিলাম? সবুজ কালার দিয়ে। তাহলে এটাকে আমি সবুজ কালার দিয়ে দেখাই। এটা হচ্ছে কেন্দ্রে A পরিমাণ কোণ তৈরি করছিল। ঠিক আছে? ওকে, সেকেন্ডে আমরা এখানে আরেকটা বিন্দু পাইছি, যেটা হচ্ছে আমাদের P2 বিন্দু। P2 বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? cos of B, sin of B। কারণ এটা কি করছে এখানে বলো তো? এখানে এই জায়গাটায় দেখো B পরিমাণ কোণ তৈরি করছে। এটাকে আমরা গোলাপি কালার দিয়ে দেখেছিলাম। এই রেখাটাকে আমি দেখেছিলাম গোলাপি কালার দিয়ে। ঠিক আছে? ওকে, তাহলে একটা জিনিস বলতে পারবা,
এই এই এখানে যে P1 P2 বৃত্তচাপ, এখানে যে আমার কাছে আছে P1 P2 বৃত্তচাপ, এদের দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে উৎপন্ন কোণটা কত হবে? এদের দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণটা কত হবে বলতে পারবা? P1 P2 বৃত্তচাপ, এদের দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণটা কত হবে বলতে পারবা? এটা কিন্তু হবে তোমার কাছে এখানে a মাইনাস বি। কেমনে? কারণ দেখো, এটার পরিমাণ ছিল হচ্ছে, পুরোটার পরিমাণ ছিল a, এটার পরিমাণ ছিল b, তাহলে সবুজ আর গোলাপি কালারের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? a মাইনাস বি হবে। তাহলে আমরা এখানে বলতে পারি এই অ্যাঙ্গেলটা কতটুকু? এই যে অ্যাঙ্গেলটা আছে এটা কিন্তু a মাইনাস বি হবে। ঠিক আছে, আশা করি এতটুকুতে কারো কোনো আপত্তি নেই। এরপর আমরা কি করছি বলতে একটু করে, আমি তাহলে একটা কাজ করি, এটাকে আবারও তাহলে মুছে দিই, জাস্ট আমি তোমাকে কথার কথা দেখাইছি। তারপর দেখো আরেকটা আমার কাছে লেখা ছিল কোথায়, আমি এদের যে একটা ডিফারেন্স সেটা বের করছিলাম এবং এটাকে আমি লাল কালার দিয়ে আঁকছিলাম। এটা ছিল আমার কাছে এখানে P3 বিন্দু, এবং সেই P3 বিন্দুর স্থানাঙ্কটা কত আসছিল? একটা কাজ করি আমরা, এই পুরো জিনিসটাকে চলো একটু করে আমরা দাঁড়াও, এই পুরো জিনিসটাকে একটু করে আমরা বাম পাশে নিয়ে আসি। ওকে, হ্যাঁ দেখো, তাহলে P3 এর স্থানাঙ্কটা আমরা কত পাইছিলাম? cos অফ a মাইনাস বি কমা সাইন অফ এ, এটাকে চলে চলে একটু করে আমি নিচে নিয়ে আসি। ওকে, সাইন অফ এ মাইনাস বি পাইছিলাম। ঠিক আছে, এতটুকুতে কারো কোনো সমস্যা নেই। এবং এই বিন্দুটাকে আমি পি নট বলছিলাম, যে বিন্দুর স্থানাঙ্ক ছিল 1,0। তাহলে আমাকে একটু বলতে পারবা এই অ্যাঙ্গেলটা কত ছিল? এই অ্যাঙ্গেলটাও ছিল এ মাইনাস বি, আবার এই অ্যাঙ্গেলটা আমি পাইছি কত? এ মাইনাস বি। তাহলে এখানে আরেকটা বৃত্তচাপ কোনটা? পি নট P3। তাহলে P1 P2 বৃত্তচাপ যেরকম কেন্দ্রে উৎপন্ন করতেছে কতটুকু? এ মাইনাস বি কোণ। সেমভাবে কিন্তু পি নট P3 এই বৃত্তচাপটাও কিন্তু এ মাইনাস বি কোণ তৈরি করতেছে কেন্দ্রে, এই যে কেন্দ্রটার মধ্যে, তাই না ভাই? এই যে দেখো, আমি তোমাকে দেখাই, একটু করে দেখাই, দেখো এই যে P1 P2 এটা যেটা আছে এটা উৎপন্ন করতেছে এ মাইনাস বি। সেমভাবে পি নট P3 এটা উৎপন্ন করতেছে এ মাইনাস বি। কারণ এদের ডিফারেন্স অ্যাঙ্গেলটা নিয়ে তো আমি চাঁদা দিয়ে এটা আঁকছিলাম, তাই না? তাহলে এখানে আমি বলতে পারি আমার কাছে যেখানে পি নট P3 আছে, পি নট P3 বৃত্তচাপ যেটা আছে, তাহলে এটা দ্বারাও কেন্দ্রে উৎপন্ন কোণটা সমান। তুমি কি জানো? তাহলে যদি একটা একই বৃত্তে দুইটা বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণটা সমান হয়, তাহলে সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটা সমান হয়। কেমনে? আচ্ছা, একটা সূত্র তো আমরা সবাই পড়ে আসছি, তাই না? যে এস ইকুয়াল টু কি হয়ে থাকে? আর থিটা। যেখানে থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ, এস ইকুয়াল টু হয়ে থাকে আর থিটা, যেটা এস বলতে বোঝে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য। ধরো P1, আমি যদি এখানে কি করতে চাই, P1 P2 জন্য যদি বের করতে চাই, তো P1 P2 বৃত্তচাপ, তার দৈর্ঘ্যটাকে ধরো এস বললাম, ব্যাসার্ধকে আমি 1 একক ধরে নিছি, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এ মাইনাস বি। তাহলে এটা আসতো এ মাইনাস বি এর সমান, যেহেতু এটা 1। আর পি নট P3 যেটা আছে তার জন্য যদি আমি এটাকে এস প্রাইম ধরি, তাহলে এটা হবে ব্যাসার্ধ হচ্ছে এখানে 1, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এখানে এ মাইনাস বি, তাহলে দৈর্ঘ্যটাও এখানে আসবে এ মাইনাস বি। তাহলে এখানে আমি বলতে পারি সেই ক্ষেত্রে এস এবং এস ড্যাশ সমান। তার মানে আমাদের এখানে P1 P2 বৃত্তচাপের যে দৈর্ঘ্য সেটা কিন্তু কার সমান হবে? পি নট P3 বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান হবে। বোঝা গেছে? দেখো জিনিসটা বুঝতে পারছি কিনা? তাহলে P1 P2 বৃত্তচাপের যে দৈর্ঘ্য সেটা কিন্তু P3 P নট P3 বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান হবে। তার মানে জিনিসটা কি দেখো, তার মানে জিনিসটা কি দাঁড়ালো, এই যে এই দৈর্ঘ্যটা আর এই যে এই দৈর্ঘ্যটা এটা পরস্পর সমান। তোমার কাছে হয়তো চোখের দেখায় জিনিসটাকে সমান মনে হচ্ছে না, কারণ এটাকে আমি ফ্রি হ্যান্ডে আঁকছি। আমি যদি অ্যাকুরেট ভ্যালু বসায় করতাম সব, তাহলে এখানে দেখতে সমান আসতো। বুঝতে পারছো? আমি তো এটা ফ্রি হ্যান্ডে আঁকছি, তাই তোমার কাছে সমান মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে একটা জিনিস মনে রাখবা, যদি এটার যে বৃত্তচাপ আর এটার যে বৃত্তচাপ, এদের বৃত্তচাপের দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে এদের যে ডিফারেন্সটা আর এটার যে ডিফারেন্সটা দৈর্ঘ্যটাও সমান হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি তোমাকে বলি, দেখো ব্যাপারটা হচ্ছে যে ধরো বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, তারপর ধরা যাক আরেকটা বৃত্তচাপকে ধরা আমি সবুজ কালার দেখাচ্ছি, আর এটা একটা বৃত্তচাপ। তাহলে দুই বৃত্তচাপের দৈর্ঘ্য কি আসছে? সমান আসছে। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব সমান হবে। তাহলে দুইটি একই বৃত্তের
দুটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হলে তাদের মধ্যবর্তী দূরত্ব সমান হবে। কেমন? তাহলে এই লাইনটাকে আমরা এখানে লিখতে পারি নেক্সট পৃষ্ঠায়। তাহলে আমরা এখানে বলতে পারি কি বলতো, যে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হলে বৃত্তচাপ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান হবে। দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান হবে। মধ্যবর্তী দূরত্ব ও সমান হবে, এটা বুঝি নাই, বুঝাচ্ছি, দাঁড়াও, সমান হবে, এটা বুঝাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো তোমার কাছে তো বৃত্ত ছিল এটা, তাই না? তোমার কাছে বৃত্ত ছিল হচ্ছে এটা, এটা তোমার কাছে বৃত্ত ছিল, কেন্দ্র ছিল হচ্ছে এটা, ঠিক আছে? তারপর দেখো এই যে আমার কাছে এই বরাবর ছিল একটা লাইন। তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের একটা বিন্দু কিন্তু এখানে ছিল, যেটাকে আমি বলতেছিলাম P1 বিন্দু, আর আরেকটা বিন্দু ছিল এখানে, তাহলে এটাকে আমি বলছিলাম P2 বিন্দু। তাহলে এদের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কোনটা? সেই ডিস্টেন্সটাকে চলো আমি এখানে সবুজ কালার দিয়ে দেখাচ্ছি। কেমন? আর অন্যদিকে আমার কাছে এখানে যেটা ছিল আরেকটা, এটা ছিল আমার কাছে এখানে P3, আর এটা ছিল আমার কাছে এখানে P0। তাহলে এদের যে ডিস্টেন্স, এটাকে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি তুমি চিন্তা করে দেখো, ম্যানুয়ালি চিন্তা করে দেখো যে ভাই এইটা এবং যদি এইটা সমান হয়, তাহলে অবশ্যই এই ডিস্টেন্সগুলোও সমান হবে। অবশ্যই কী হবে, এখানে এই ডিস্টেন্সগুলোও সমান হবে। আরেকবার চিন্তা করে দেখো, মানে P1 P2 অলরেডি আমি কি প্রমাণ করে আসছি, আমরা অলরেডি প্রমাণ করে আসছি P1 P2 এই বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা, সেটা কার সমান হবে? সেটা সমান হবে P0 P3 এর সমান হবে, তাই না? তার মানে এটার যে অংশটা, এটার অংশের সমান, তার মানে এই দৈর্ঘ্যটাও এই দৈর্ঘ্যের সমান হবে। ক্লিয়ার? তাহলে এবার দৈর্ঘ্যের সূত্র তো আমরা সবাই জানি যে x1 x2 আর x1 y1 আর x2 y2 এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কত হয়ে থাকে? এই যে দেখো, ধরো তোমার যদি কি হয়, এখানে একটা বিন্দু থাকে যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর ধরো তোমার এখানে যদি আরেকটা বিন্দু থাকে, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি হয়ে থাকে? এটা হয়ে থাকে x1 মাইনাস x2 এটার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এটার হোল স্কোয়ার। এখানে কি হয়ে থাকে বলো তো? রুট ওভার হয়ে থাকে, তাই না? এটা তো সবাই তোমরা জানো, এটা রুট ওভার হয়ে থাকে, এটা তোমরা সবাই জানো। সেম কাজটা আমরা এখানে করবো। দেখো কেমনে সেম কাজটা করবো এখানে। দেখো তো P1 আর P2 মধ্যবর্তী দূরত্ব কত হবে? P1 এর স্থানাঙ্ক কী ছিল? cos of a sin of a। P2 এর স্থানাঙ্ক কত ছিল? cos of b sin of b। তাইলে আমি যদি এখন এখানে P1 আর P2 মধ্যবর্তী দূরত্বটা বের করতে চাই, সেটা কত আসবে? দেখো সেটা আসবে, বা দিয়ে লিখতে পারি, যেখানে তাহলে এই দুটার মধ্যবর্তী দূরত্ব বের করবো। এটা x1 y1, এটা x2 y2, তাহলে cos of a মাইনাস cos of b এটার স্কোয়ার প্লাস সাইন অফ এ মাইনাস সাইন অফ বি এটার স্কোয়ার। তারপর এটার উপর একটা রুট ওভার বসবে, এটার উপর কি বসবে? এটার উপর একটা রুট ওভার বসবে, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু P0 P3। P0 এর স্থানাঙ্ক ছিল 1, 0, P3 এর স্থানাঙ্ক ছিল cos of a মাইনাস বি, সাইন অফ a মাইনাস বি। তাহলে দেখো এখানে এটা কত আসবে? P0 P3, এটা থেকে তাহলে এটা বাদ দাও, তাহলে এখানে আসবে cos of a মাইনাস বি মাইনাস 1 তার স্কোয়ার প্লাস সাইন অফ a মাইনাস বি সাইন অফ a মাইনাস বি মাইনাস 0 এটার স্কোয়ার। আর এখানে রুট ওভার হবে। এখানে কী হবে বলো তো? রুট ওভার হবে, বুঝছো? তাহলে বোথ সাইড থেকে আমি কি করতে পারি? রুট ওভারটা কাটাকাটি করতে পারি না? তাহলে উভয় পক্ষ থেকে আমি রুট ওভারটা কাটাকাটি করে দিতে পারি, এটাকে এক্সপানশন করবো, তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট পিসটা এক্সপানশনটা করি, এখানে জায়গা হবে না আসলে, এই জন্য এখানে জায়গা হবে না, এই জন্য। দেখো তাহলে কি আসবে? আমি রুট ওভারটা কেটে দিব, তাহলে এখানে কি আসবে? cos স্কোয়ার এ, তাহলে এখানে আসবে cos স্কোয়ার অফ এ মাইনাস 2 cos a cos b প্লাস cos স্কোয়ার বি আসবে, তারপরে প্লাস সাইন এ মাইনাস সাইন বি হোল স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার এ প্লাস 2 প্লাস থেকে মাইনাস হবে, মাইনাস 2 সাইন এ সাইন বি
প্লাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বি হবে। তাহলে ইকুয়াল টু, তাহলে এখানে কি আসবে কজ স্কোয়ার এ মাইনাস বি, কজ স্কোয়ার এ মাইনাস বি, তারপর আসবে মাইনাস টু কজ ইন্টু এ মাইনাস বি, মাইনাস টু কজ ইন্টু এ মাইনাস বি, আর প্লাস ওয়ানের স্কোয়ার মানে তো ওয়ান, তারপর আসবে প্লাস, আর এটা দেখো শুধু সাইন এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ মাইনাস বি, এ মাইনাস বি। একটা সূত্র তো তোমরা সবাই জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এগুলো কত হয়ে থাকে, ওয়ান হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখো তো, খেয়াল করে দেখো এই জিনিসটা যোগ এই জিনিসটা কত হবে, রেজাল্ট ওয়ান হবে। তারপর এইখানে এই জিনিসটা যোগ এই জিনিসটা কত হবে, ওয়ান হবে। তারপর এই জিনিসটা আর হচ্ছে এই জিনিসটা, এটা যোগ হয়ে কত হবে, ওয়ান হবে, তাই না? তাহলে আমি যদি বসাই দিই, তাহলে এই পাশে প্রথমে একটা ওয়ান পাইলাম, তারপর হচ্ছে মাইনাস টু কজ অফ এ কজ অফ বি পাইলাম, আমি একদম ভেঙে ভেঙে করাচ্ছি, প্লাস আরেকটা ওয়ান পাইলাম এখানে, ঠিক আছে? তারপরে মাইনাস টু সাইন অফ এ সাইন অফ বি পাইলাম, তারপর ইকুয়াল টু এটাও একটা ওয়ান পাইলাম এই পাশে, মাইনাস টু কজ অফ এ মাইনাস বি, প্লাস হচ্ছে এখানে ওয়ান পাইলাম, প্লাস হচ্ছে ওয়ান পাইলাম। তাহলে দেখো একটা জিনিস, বোথ সাইড থেকে এই যে এখানে দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে টু হবে, এখানেও দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে টু হবে, তাহলে দুইটা কাটাকাটি যাবে। তাহলে কাটাকাটি গিয়ে কী থাকবে এখানে বলো, বাম সাইডে থাকবে মাইনাস টু কজ অফ কজ এ কজ বি, আর ডান সাইডে কি থাকবে, আচ্ছা এখানে মাইনাস টু সাইনে সাইন বি আছে, সাইন এ সাইন বি আছে, আর ডান সাইডে আছে এখানে মাইনাস টু কজ অফ এ মাইনাস বি আছে। তাহলে আমি যদি ওইটাকে যদি বাম পাশে লিখি আর উভয় পক্ষকে যদি মাইনাস টু দিয়ে ভাগ করে দিই, তাহলে পাবো কজ অফ এ মাইনাস বি ইকুয়াল টু কজ এ কজ বি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। বুঝছো? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একদম বেসিক সূত্র, এটা দিয়ে ত্রিকোণমিতির যাবতীয় যত সূত্র আছে সব প্রমাণ করা যায়। এক সূত্র দিয়ে ত্রিকোণমিতির যাবতীয় যত সূত্র আছে সবগুলো প্রমাণ করা যায়। আমরা তাহলে প্রমাণটা এখান থেকে শুরু করছিলাম, প্রমাণ করে আমরা এখানে আসছি। আমাদের একটু সময় নিয়ে আসো, একটা কাজ করি, আমি তোমাদেরকে হচ্ছে সবগুলো প্রমাণ একটু দেখাই দিই, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ম্যাথ স্টার্ট করতে পারবো। একটু সময় লাগবে, হয়তো আমাদের আর 15-20 মিনিট লাগবে। এরপর আগামী ক্লাস আমরা ট্রিক্স থেকে শুরু করবো, কেমন? তাহলে একটা কাজ করি, আমি চলো তোমাকে একটু আগাই দিয়ে আসো। তাহলে আমরা এই প্রথম সূত্রটা পেয়ে গেলাম, পরে সবগুলোকে আমি এক পৃষ্ঠা লিখে দিব যেন তুমি ফর্মুলা পিডিএফ আকারে নোট করতে পারো। চলো সেকেন্ড সূত্রটা দেখাই দিয়ে আসো। খেয়াল করো তো, আমি যদি এরকম করি, এই যে আমাদের এখানে কী ছিল, কজ অফ এ মাইনাস বি ছিল না? তাহলে এবার আমি যদি কজ অফ এ প্লাস বি বের করতে চাই, তাহলে আমি কি পাই গেলাম, আমি পাই গেলাম যে কজ অফ এ মাইনাস বি, এটা সূত্র কত, এটা সূত্র হয়ে থাকে কজ এ কজ বি, এটা আমি তাহলে প্রমাণ করে ফেললাম, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এটা আমি প্রমাণ করলাম। তাহলে যদি আমাকে এখন বলা হয় কজ অফ এ প্লাস বি এর সূত্র লিখো তো, এটাকে কি এভাবে লেখা যায় যে কজ অফ এ মাইনাস মাইনাস বি, মানে আমি এটাকে ইউজ করে এই সূত্রটা প্রমাণ করবো। কজ অফ এ প্লাস বিকে আমি লিখতে পারি না প্লাস বিকে মাইনাস মাইনাস বি, মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এরপরের লাইনে আমরা কি লিখতে পারি, তাহলে আমি এটাকে তাহলে এ হিসেবে চিন্তা করব, আর এই পুরো জিনিসটাকে মাইনাস বিকে আমি বি হিসেবে চিন্তা করে এই সূত্রটাতে ইনপুট দিব। তাহলে সূত্র ইনপুট দিলেই দেখো কী পাচ্ছি, সূত্র কী ছিল, কজ এ কজ বি, তাহলে বি এর জায়গায় কিন্তু আমি এখানে মাইনাস বি চিন্তা করছি। এই যে দেখুন, আমরা জাস্ট এটাকে ভেঙে এটার ফর্মেটে লিখতেছি, এ এর জায়গায় এ, বি এর জায়গায় মাইনাস বি, তাহলে এখানে জাস্ট বি এর জায়গায় মাইনাস বি বসাবো, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কজ অফ এ কজ অফ বি, বি এর জায়গায় মাইনাস বি বসাইছি, তারপর হচ্ছে প্লাস সাইন অফ এ আর জাস্ট বি এর জায়গায় মাইনাস বি। এখন আমরা সবাই জানি কজ অফ মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কজ অফ মাইনাস বি মানে কস বি, আর এখানে কিন্তু এটা সাইন অফ মাইনাস বি মানে সাইন বি, মাইনাস সাইন বি, তাহলে মাইনাসটাকে আগে নিয়ে আসলাম, তাহলে পেয়ে গেলাম সাইন এ সাইন বি। চমৎকার। তাহলে দেখো আমরা কিন্তু আরও একটা সূত্র প্রমাণ করে ফেলছি এখানে, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র। সবগুলোকে পরে আমি একসাথে লিখে দিব, টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র, জাস্ট আমি আগে প্রমাণ করে আসি কোত্থেকে আসতেছে এগুলো না আসতেছে।
তাহলে এটা আমাদের সেকেন্ড সূত্র, তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট সূত্র। বুঝা গেছে? আশা করি এটা বুঝতে পারছি। এবার আসো সাইনেরগুলা। যেমন সাইনেরগুলো আমরা কীভাবে করবো দেখো তো। ধরো আমাকে যদি কেউ বলে সাইন অফ, তুমি কি করো এখানে এ, ধরো যাক সাপোজ আমাকে ধরো আগে বললো এ মাইনাস বি সূত্রে প্রমাণ করো, সাইন অফ এ মাইনাস বি। আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি না যে কজ অফ 90 ডিগ্রি মাইনাস এ মাইনাস বি, এটা কীভাবে লেখা যায় দেখো তো। এই যে কারণ আমরা সবাই জানি 90 ডিগ্রির সাথে দেখো এখানে বিজোড় সংখ্যা আছে, 1 আছে। তো তাহলে এখানে আমরা মানে এই জিনিসটা তোমরা সবাই আমি গতকালকে পড়াইছি তোমাদেরকে, দেখো এটা মনে পড়ে কিনা। এটা তো গতকালকে পড়াইছি। সেটা কি যে সাইন থিটা, মানে আমরা এটা পড়াইছিলাম যে কস অফ ধরো যদি কি থাকে 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে কসটা কী হবে ধনাত্মক হবে, বাট 90 ডিগ্রির সাথে দেখো বিজোড় সংখ্যা মানে 1 গুণ আকারে আছে, তাহলে এটা কিন্তু সাইন থিটা হয়ে যাবে। তাহলে উল্টা করেও তো লেখা যায় সাইন থিটা মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে এ মাইনাস বিকে তুমি থিটা হিসেবে চিন্তা করো, তাহলে এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে লিখতে পারি, লিখলাম সমস্যা নেই। তাহলে এবার দেখো তো আমি কী পাচ্ছি এখানে। এবার এই জিনিসটাকে তাহলে আমি কী লিখতে পারি দেখো তো, এখানে কজ অফ, একটু যদি আমি এদিক ওদিক করি, এটা কি আমি 90 ডিগ্রি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস বি, এইভাবে লিখতে পারি? অবশ্যই এভাবে আমি লিখতে পারি। তারপরে এটাকে কি আমি এভাবে লিখতে পারি যে কজ অফ ধরো 90 ডিগ্রি মাইনাস এ লিখলাম প্লাস বি লিখলাম, মানে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখন। কোন সূত্রটা? এই সূত্রটা, যেখানে দেখো এ এর জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস এ চিন্তা করবো, বি এর জায়গায় বি চিন্তা করবো। তাহলে এখানে যেখানে যেখানে এ আছে সেখানে আমি জাস্ট 90 ডিগ্রি মাইনাস এ বসাবো। বুঝতে পারছো রুলটা? তাহলে যদি বসাই কি আসে দেখো এখানে সূত্র কি বলে কজ এ, তাহলে কজ অফ এ এর জায়গায় তাহলে কি বসাবো কজ এ, এর জায়গায় তাহলে বসাবো 90 ডিগ্রি মাইনাস এ, তারপর কত কজ এ কজ বি, বি এর জায়গায় কিন্তু ঠিকই বি বসবে মাইনাস সাইন এ সাইন বি, বাট সাইন এ এর জায়গায় কিন্তু আমরা 90 ডিগ্রি মাইনাস এ বসাবো, আর সাইন বি এর জায়গায় বি বসবে, বি এর জায়গায় বি বসবে। ঠিক আছে, এটা আসছে। এবার দেখো কজ অফ 90 ডিগ্রি মাইনাস একে কি লিখতে পারি, ওই যে 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমি সাইন থিটা লিখতাম, তাহলে কজ অফ 90 ডিগ্রি মাইনাস একে আমি লিখতে পারি সাইন এ, আর এখানে আছে কি কজ বি, এখানে আছে দেখো কি মাইনাস সাইন অফ 90 ডিগ্রি মাইনাস একে আমি কিন্তু কজ এ লিখতে পারি, আর এখানে আছে সাইন বি, এখানে আছে সাইন বি। শেষ। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমার সূত্রের প্রমাণ। কোন সূত্র? সাইন অফ এ মাইনাস বি। বুঝছো? সাইন অফ এ মাইনাস, এটা হচ্ছে আমরা তৃতীয় সূত্র পেয়ে গেলাম আমাদের। তাহলে এটা আমাদের কত নম্বর সূত্র? তৃতীয় সূত্র। শেষ। দেখো আমি সবগুলো একসাথে নোট ডাউন করে দেবো, টেনশন নিও না। তাহলে এটা আমাদের তৃতীয় সূত্র আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এবার যদি কেউ বলে তাহলে সাইন এ প্লাস বি সূত্রটা প্রমাণ করে দেখাও, তাহলে এটা কিন্তু খুব সোজা, তুমি ইজিলি নিজেই প্রমাণ করতে পারবা। তাহলে এখানে আমরা কি করতে পারি বলো তো, যদি আমরা সাইন এ প্লাস বি সূত্রটা দেখতে চাই, সাইন অফ এ প্লাস বি, তাহলে এই সূত্র কত, এটা কীভাবে প্রমাণ করবো? তুমি এটাকে এভাবে লিখতে পারো, সাইন অফ এ প্লাস মানে মাইনাস বি, এভাবে লেখা যায় না? সাইন অফ এ প্লাস বিকে তো এভাবে লেখা যায় এ মাইনাস বি, মানে আমি আলটিমেটলি এই সূত্রটা অ্যাপ্লাই করবো। সাইন এ আর বি এর জায়গায় চিন্তা করবো কি বলতো, বি এর জায়গায় চিন্তা করবো মাইনাস বিকে। তাহলে এখানে যেখানে যেখানে বি দেখবো সেখানে সেখানে মাইনাস বি বসাবো, তাহলেই হয়ে যাবে। তাহলে সূত্র কি বলে? সূত্র ছিল সাইন এ কস বি, তাহলে সাইন অফ এ কজ এ, বি এর জায়গায় জাস্ট কী বসাবো মাইনাস বি বসাবো, তারপর কি ছিল এখানে মাইনাস কজ এ সাইন বি, মাইনাস কজ এ সাইন বি, তাহলে যেখানে যেখানে বি সেখানে সেখানে মাইনাস বি বসাবো, আর কিচ্ছু না। তাহলে এখানে আমি কি পেয়ে যাব, সাইন এ কজ অফ মাইনাস থিটা মানে কস থিটা, তার মানে কজ অফ মাইনাস বি কস বি হবে, আর এখানে মাইনাস সাইন বি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে কজ এ সাইন বি হবে। তাহলে একদম বেসিক আমরা চারটা সূত্র পেয়ে গেছি, যেটা হচ্ছে একসাথে লিখে দিয়ে আসে। অনেকগুলো সূত্র আছে এখান থেকে প্রমাণ করা যায়, বাট আমরা যদি একদম বেসিক যেগুলো সূত্র, কারা সাইন অফ এ প্লাস বি ইকুয়াল, তাহলে কী পাইছি, সাইন এ কস বি প্লাস, আগামীকালকেও আমরা সূত্র নিয়েই পড়াবো, এরপরে আমরা ম্যাথ স্টার্ট করব, কজ এ সাইন বি, তারপরে সাইন অফ এ মাইনাস বি
সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। ঠিক আছে, সাইন এ কস বি কজ এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। তারপরে কজ অফ এ প্লাস বি, এটা কি শিখে আসছি আমরা? কজ এ কস বি, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তারপর কজ অফ এ মাইনাস বি, এটাগুলো কি শিখছি? কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এই 4টা সূত্র থাকবে আজকে আমাদের বাড়ির কাজ। মানে এই 4টা সূত্র আমি তোমাকে প্রমাণ করে দিয়েছি আজকে, আগামী ক্লাসে আমরা বাকিগুলো প্রমাণ করব। বাট এই 4টা সূত্র মুখস্থ করাটা হবে তোমার আজকের টার্গেট। বুঝতে পারছো? আজকের টার্গেট হবে এই 4টা সূত্রকে তোমার মুখস্থ করা। ঠিক আছে? তাহলে দেখো আমি তোমাকে একটু করে দেখাই, সবগুলো দেখাই আসো একটু করে। ফার্স্ট আমরা প্রমাণ করলাম কজ অফ এ মাইনাস বি কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই যে দেখো কজ অফ এ মাইনাস বি কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তারপর আমরা প্রমাণ করলাম কজ অফ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখো কজ অফ এ প্লাস বি মানে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তারপরে প্রমাণ করলাম সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি দেখো সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। সাইন অফ এ প্লাস বি মাত্র প্রমাণ করলাম এখানে যে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ঠিক আছে? তাহলে এই যে সূত্রগুলো তোমরা একটু ভালোভাবে পড়বা, আমি দেখি একটু সব ঠিক আছে কিনা। এ প্লাস বি সাইন এ কস বি কজ এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, কজ অফ এ প্লাস বি কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কজ অফ এ মাইনাস বি মানে হচ্ছে কজ অফ কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। হ্যাঁ, মানে মনে রাখবা সাইনের বেলায় প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, কজের বেলায় প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। এভাবে করে মনে রাখবা। বুঝছো? তাহলে আজকে ক্লাস আমাদের এতটুকুই থাকবে। আমরা আগামী ক্লাসে সূত্র প্রমাণ থেকে শুরু করব। এরপর আমরা অনেকগুলো এমসিকিউর জন্য শর্টকাট ট্রিক্স শিখাবো। পরে আমরা রিটেন টাইপের ম্যাথে চলে যাব। তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।